নমস্কার। we are sorry we had to be a little late. আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল। তার একটা প্রধান কারণ হচ্ছে আজকে সংযোগ, the internet connectivity is extremely poor in the city. We have logged in from Kolkata and there are people coming in from different parts. আমাদের কেউ দিল্লি থেকে সংযোগ করছেন, কেউ নদিয়া থেকে সংযোগ করছেন, তো সবাইকে এক জায়গা আনতে it took us a little bit time, so we are extremely sorry. আমাদের সঙ্গে আজকে আমরা যেরকম বলেছিলাম যে আমাদের সঙ্গে থাকার কথা রয়েছেন ডক্টর পার্বতী সেনগুপ্ত, যদিও এখনো ওনার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ইতিমধ্যেই আপনারা দেখতে পাবেন আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রীমতী মিতালি পালোধি। আমাদের সাথে দিল্লি থেকে যোগ দিয়েছেন অঙ্কিতা সিংহ, উনি একজন মা। আমাদের সাথে আবার নদিয়া থেকে আরেকজন যোগাযোগ করার চেষ্টা করছেন, সুবীর বিশ্বাস নামে এক ভদ্রলোক, সদ্য বাবা হয়েছেন, তার অভিজ্ঞতা নিয়ে বলবেন। So there are host of people who will be connecting today, and before we start this, we have our additional Director General, Press Information Bureau and Regional Outreach Bureau, Kolkata, Madam Jane Namchu. Ma'am, we'd request you to say a few words before we proceed further. Madam Jane Namchu, please switch on your mic, ma'am. Good afternoon to everyone and our key speakers, Madam Mitali Palodi and Dr. Sengupta. I think she'll be joining us. Then I see another new mother who is here with us. And my colleagues, they are all of us, as Sudipto said, there's a whole lot of people who are going to join us. We hope that in this 1 hour, in this 1 hour, we try to reach out and bring an awareness on portion to new mothers and what is the necessity. So it is more of an awareness program on our part, as all of you are aware that this month is a Poshan Month, and as we cannot be down on the field, we are here online on the digital world, and we hope it is a endeavor to reach and try to most people, to most mothers, maybe to others also, who can at least gain some knowledge and awareness, and hope that we can do so. Okay, over to you, Sudipto. Yeah, thank you, ma'am. Thank you so much for giving us those introductory words. আপনারা যেরকম জানেন যে আজকের অনুষ্ঠান আমরা মূলত চেয়েছি যে ফার্স্ট 1000 days of the child. তো এই ফার্স্ট 1000 days of the child বলতে কি আমরা বোঝাচ্ছি, এবং কেন এই সেপ্টেম্বর মাসটা আমরা বেছে নিয়েছি ঠিক এই অনুষ্ঠানটা করার জন্য, কারণ এটা জাতীয় পুষ্টি মাস হিসেবে গণ্য করা হয় প্রত্যেকবারই, প্রত্যেক বছরই। এবং এই যে একটি শিশুর জার্নি ফ্রম দ্য উম্ব টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, এইটা নিয়ে কিন্তু 1000 দিন, মানে দ্য ফার্স্ট 1000 days of a child মানে হচ্ছে as the child is formed in the womb to the and coming to the real world, এই 1000 দিনের যে জার্নি, সেইটা নিয়েই আজকে আমাদের আলোচনা। and there are many challenges in between, like এই সিচুয়েশন, স্পেশালি এই কোভিড সিচুয়েশনে the whole scenario is different. so যারা ধরুন আমাদের সঙ্গে আমরা শুনবো কথা, যারা ধরুন একান্নবর্তী পরিবারে আগে মানুষ থাকতেন, এখন তারা আলাদা আলাদা ভাবে থাকছেন, তাদের একরকম সমস্যা, যারা প্রান্তিক মানুষ তাদের একরকম সমস্যা, সেই রকম আমরা চেষ্টা করব বিভিন্ন রকম আনতে এর মধ্যে। তাছাড়াও আমাদের সঙ্গে যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তারা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, কারণ অনেককেই আমরা জানিয়েছি, অনেকে আমাদের লিখেওছেন ইতিমধ্যে যে কেন এখনো শুরু হচ্ছে না। সো we can really understand that people were anxiously waiting. চায়না মন্ডল লিখেছেন যে কেন এখনো শুরু হচ্ছে না। we are really sorry, আমরা সত্যি দুঃখিত যে কেন শুরু হয়নি। তার কারণটা আমি প্রথমেই বললাম যে কানেক্টিভিটি ইজ আ বিগ ইস্যু টুডে। সো আমি আমার সঙ্গে আজকে স্বাগত জানাবো সুমিতা চক্রবর্তী, আমার সহকর্মী। সুমিতাকেও বলবো দু এক কথা বলে, তারপর ইতিমধ্যে আমি দেখছি যে ডক্টর সেনগুপ্তের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি কিনা। আর আমাদের সঙ্গে ম্যাডাম মিতালি পালোধিও আছেন, উনি পুষ্টির দিকটা নিয়ে বলবেন, কিন্তু উনিও চাইছিলেন প্রথমে যদি ডক্টর সেনগুপ্ত, উনি বিশেষজ্ঞ শিশুদের নিয়েই কথা বলবেন, উনি একজন স্বনামধন্য পেডিয়াট্রিশিয়ান। সো সুমিতা যদি একটু কিছু এনলাইটেন করেন আমাদের। হ্যাঁ,
এই আজকের এই অনুষ্ঠানটা, বিশেষ করে আমাদের আজকে এই অনুষ্ঠানটা সেপ্টেম্বরে করার মূল কারণটা যেরকম সুদীপ্ত বলল, যে সেপ্টেম্বর হচ্ছে জাতীয় পুষ্টি মাস, সেই জন্যই আমরা এই পুষ্টি মাসকে পালন করার জন্যই আজকে এই অনুষ্ঠানটা বেছে নিলাম। এই 1000 days, 1000 দিন, প্রথম 1000 দিন কিন্তু এর মধ্যে মা, শুধু শিশুর 1000 দিন নয়, কিন্তু এর মধ্যে একটা বড় অংশ কিন্তু মা জড়িত রয়েছেন। মা যখন থেকে গর্ভধারণ করছেন সেই সময় থেকেই 1000 দিনের হিসেবটা শুরু হলো। এবার মা যে গর্ভবতী অবস্থায় মা যে 40 সপ্তাহ থাকলেন সেইটি, এবং তারপরে শিশুর জন্ম হওয়ার পরে তার 2 বছর বয়স পর্যন্ত, এই মিলে হলো গিয়ে 1000 দিন। সুতরাং 1000 দিনের যে পুষ্টির প্রয়োজনীয়তা, সেটা কিন্তু প্রকৃতপক্ষে মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা এবং তারপরে শিশুর পুষ্টির প্রয়োজনীয়তা। তো মা যতক্ষণ শিশু মায়ের গর্ভে, ততক্ষণ মা যা খাচ্ছেন, মা যেরকম জীবন চালাচ্ছেন, জীবনচর্যা কাটাচ্ছেন, যেভাবে থাকছেন, তার স্বাস্থ্য যেরকম থাকছে, মানসিকভাবে তিনি যেরকম থাকছেন, তার একটা প্রভাব শিশুর উপরে পড়ে, বিশেষজ্ঞরা বলছেন। এবং তারপর যখন শিশু ভূমিষ্ঠ হলো, প্রথম 6 মাস যখন সে সম্পূর্ণভাবে মাতৃদুগ্ধের উপরে নির্ভরশীল, তখনও মায়ের খাওয়া দাওয়া, মায়ের পুষ্টিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তারপরে যখন 6 মাস হয়ে যাওয়ার পর থেকে শিশুকে মাতৃদুগ্ধের সঙ্গে অন্যান্য ফুড, কমপ্লিমেন্টারি ফুড দেওয়া যখন শুরু হলো, তখন এবার শিশুর নিজস্ব পুষ্টিটাও খুব গুরুত্বপূর্ণ হতে আরম্ভ করলো। এবং 2 বছর বয়স পর্যন্ত তার এই পুষ্টিটার দিকে নজর রাখার ভীষণ প্রয়োজন আছে। এবং যারা শিশু বিশেষজ্ঞ এবং পুষ্টি বিশেষজ্ঞ, তারা বলছেন যে এই 2 বছরে যে ব্রেন ডেভেলপমেন্টটা, এই 2 বছরে যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট বাচ্চার যা হবে, সেইটা কিন্তু তার ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। অতএব এই 1000 দিনের যাত্রাটা, মায়ের মা হবার আগে পর্যন্ত মায়ের যাত্রা এবং মা হবার পরে শিশুকে নিয়ে তার যে যাত্রা, এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ক্ষেত্রে। আমার মনে হয় আমরা যদি এক্ষেত্রে একটু অঙ্কিতার কথাটা শুনতে পারতাম, ভালো হতো হয়তো। যে হ্যাঁ, অঙ্কিতা তো সদ্য এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে এসছেন, তো একটু অঙ্কিতার কথাটা আমরা শুনি এখন। যে ওনার এই ছোট ছেলেটি, বোধহয় ছোট ছেলের সময়কার কথাটা যদি উনি একটু বলেন, উনি কেমন। হ্যাঁ, আচ্ছা, আমি তার আগে বলি যে অঙ্কিতা জয়েন করছে নিউ দিল্লি থেকে, এবং অঙ্কিতার 2টি সন্তান। অঙ্কিতা, একটু যদি আমাদের বলেন যে ঠিক আপনি কিরকম অবস্থায় আছেন, মানে আপনি কি পরিবারের অন্যদের নিয়ে থাকেন না কিভাবে, সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে যদি একটু শুরু করেন আর কি। আচ্ছা, না, আমরা অ্যাকচুয়ালি মানে নিউক্লিয়ার ফ্যামিলি যেমন হয় বাইরের থেকে। আমার বাড়ি হচ্ছে আসানসোলে, আর এখানে আসা আর কি, কর্মের বিয়ের জন্য। তো বড় ছেলে আমার এখন 5 বছর বয়স, আর ছোট ছেলে এই 13 মাস হলো সবে। তো মানে এমনি ঠিক আছে, খাওয়া দাওয়া মোটামুটি দুজনেই দুরকম পছন্দ দুজনেরই। তো চেষ্টা করি ওদের কিছু মানে পুষ্টিকর দেওয়ার, সব মায়েরাই চেষ্টা করে তাদের বাচ্চার জন্য, যে তাদের পুষ্টি ইয়েটা, ব্যালেন্স ডায়েটটা ঠিক রাখা। তো আমার একটাই প্রশ্ন ছিল যে মানে মিল্ক ইনটেক যেটা বাচ্চার দিনে কতটা দেওয়া দরকার, বা গরুর দুধ যেটা বড় ছেলেটাকে দিই, ঠিক কতবার দেওয়াটা দরকার। আর ব্যালেন্স ডায়েট মানে স্লিপ সাইকেল, এই এখন বাচ্চা ছোট ছেলেটা যেমন দিনে একবার ঘুমোয়, মানে ওই 2 ঘন্টা এমনি, তারপরে একটা কিছু খাওয়ালাম, ওটা মানে ঠিক কি দেবো, মানে বাচ্চার এখন ডেভেলপমেন্ট বা ইমিউনিটির জন্য কি দেবো, যে বাচ্চা মানে 2 বছর যেটা বললেন যে খুব এটা মানে ভাইটাল টাইম, এটা 2 বছরটা, তো দেওয়া কি দরকার, ওটা যদি একটু জানতাম মানে ভালো হতো। অঙ্কিতা, আরেকটা খুব পার্টিনেন্ট প্রশ্ন আমার, যেটা মনে হয় আর কি, যে আপনারা তো আপনি, আপনার স্বামী আর 2 সন্তান, এই আমি ধরে নিলাম যে আপনারা ওখানে আছেন দিল্লিতে। এই সময়ের একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। আপনার সন্তান মানে দুজনের 2 রকম খাওয়া দাওয়া আপনি বলছেন। 2 রকম খাওয়া দাওয়া, 2 রকম পছন্দ। এক্স্যাক্টলি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা যেটা হয় আর কি,
যে কিভাবে আপনি ব্যালেন্স করছেন সেই গল্পটা যদি একটু বলেন। এর মধ্যে একটা ফোন আসছে, আমি ধরে নিই, থাকুন। ব্যালেন্স বলতে যেমন বড় ছেলে ডিম, মানে ডিমটা খুব পছন্দ করে, দুধ খেতে পছন্দ করে, মানে দুধ জাতীয়, পনির পছন্দ করে। তো ওকে চেষ্টা করি সকালে যেটা ব্রেকফাস্টটা সবাই বলে, ব্রেকফাস্টটা দিনের মেন ইয়ে আর কি। তো ও দুধ হ্যাঁ, বলুন। দুধ ডিম এগুলো পছন্দ করে, কিন্তু আবার ছোটটা একদম ডিমটা পছন্দ করে না, ডিম খেতে পারে না। ও একটু ডিম মুখে দিলেই বমি করে দেয়, নিতে পারে না। তো ওকে তখন ছানা করে দিই বা আদারওয়াইজ একটু সেরেলাক দিলাম, এইসব গুলো ওকে দিই দিনের শুরুতে। তারপর এখন টিভি দেখতে দেখতে, যেটা মানে আমার আরেকটা প্রশ্ন ছিল, যে এই টিভি দেখতে দেখতে বাচ্চাদের এখন খাওয়ানোটা, মানে পুষ্টি কতটা তারা পাচ্ছে, মানে এটা কি কতটা তাদের হেলথ কে এফেক্ট করছে এটার মধ্যে দিয়ে, এটা যদি একটু জানতাম আর কি। আর সেরকম আপনি মিউট হয়ে গেছেন সুদীপ্ত বিশ্বাস। হ্যালো। আসলে সরি, অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছেন এবার নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলে সংযোগের আজকে একটা খুব খুব সমস্যা হচ্ছে। মিতালি দি, যদি মাইকটা অন করে নেন আপনি। হ্যাঁ, মিতালি দি, আসলে হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মিতালি দি, আমার মনে হয় আপনাকে দিয়েই শুরু করা দরকার। আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আপনিও করছিলেন। যেটা আচ্ছা, আমি তাহলে আচ্ছা, একটু আমি পার্বতী হ্যাঁ, দি যেহেতু ব্যাপারটা বলবেন, তার আগে আমি একটু পুষ্টির মাস সম্পর্কে একটু বোধহয় বলে নেওয়া ভালো। তো হ্যাঁ, আপনি বলে দিন। আর অঙ্কিতার দুটো প্রশ্ন আছে, আপনার বলার পর আমি সেইটা বলবো আর কি। আচ্ছা, যদিও আমি আমার মেইন টপিক থেকে একটু সরছি, কারণ যেহেতু হ্যাঁ, পার্বতী হ্যাঁ, দি ধরতে হ্যাঁ, হ্যাঁ, 1982 সাল থেকে প্রতি বছর আমরা জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করে আসতাম। এবং রাইট। এই পুষ্টি সপ্তাহটা প্রথমে একটা সপ্তাহ পালন তো প্রথমে শুরু হয়েছিল মে মাসে, তারপরে এটা শিফট করে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। গত 3 বছর আগে, অর্থাৎ 18 সাল থেকে আমরা কিন্তু এটাকে জাতীয় পুষ্টির মাস হিসাবে পালন করে আসছি। সত্যি কথা বলতে কি, আমাদের জীবনে পুষ্টির গুরুত্ব কিন্তু অপরিসীম। পুষ্টি ছাড়া কিন্তু স্বাস্থ্য যেমন সম্ভব নয়, পুষ্টি ছাড়া কিন্তু আমাদের কোনো উন্নয়নই সম্ভব নয়। কারণ বিজ্ঞানীরা দেখেছেন যে উন্নয়নের সঙ্গে বা সার্বিক উন্নতির সঙ্গে, এমনকি অর্থনীতির সঙ্গে পুষ্টির একটা গভীর যোগ রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ এই কোভিড সিচুয়েশন বা এরকম প্যান্ডেমিক সারা পৃথিবীব্যাপী চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে পুষ্টির গুরুত্ব আমরা আরো বেশি ভাবে অনুভব করছি। তার কারণ আপনারা সবাই জানেন যে কোভিড এর আমরা এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন পাইনি। যেগুলো ভ্যাকসিন পরীক্ষা নিরীক্ষা চলছে, সেটা কবে আমরা পাবো তাও আমরা জানি না, এবং কিভাবে পাবো তাও আমরা জানি না। কতজন মানুষ সেটা নিতে পারবেন বা তার কার্যকারিতা কিভাবে হবে সেটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের পুষ্টির উপরে গুরুত্ব দিতে হবে। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি সারা পৃথিবীব্যাপী যত কাজ হয়েছে, তাতে সমস্ত পুষ্টি বিজ্ঞানীরা, চিকিৎসকরা এবং WHO তারা কিন্তু বলছেন একমাত্র আমাদের শরীরে ইমিউনিটি বাড়ানো হচ্ছে ভীষণভাবে প্রয়োজন। এবং সেই ইমিউনিটির মধ্যে একটা উল্লেখযোগ্য উপায় হচ্ছে যে সঠিক খাওয়া দাওয়া করা, সঠিক জীবনচর্যা করা, এক্সারসাইজ করা, জল খাওয়া, ঘুমানো, এরকম আরো অনেক কিছু ব্যাপার। কারণ ইমিউনিটি ব্যাপারটা একটু বলে দিই যে এটা কিন্তু কোনো ম্যাজিক বলে, অর্থাৎ আপনি একদিন ভিটামিন সি খেলেন, লেবু খেলেন, পেয়ারা খেলেন বা খুব মাছ মাংস খেলেন, অনেকটা প্রোটিন খেলেন, আপনার ইমিউনিটি তৈরি হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু তা না। ইমিউনিটির ব্যাপারটা কিন্তু আসে একেবারে ছোট্ট অবস্থা থেকে, অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে এই ইমিউনিটির ব্যাপারটা কিন্তু তার মধ্যে আস্তে আস্তে তৈরি হয়। এবং আমরা জানি এই ইমিউনিটি বা শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেটার জন্য সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ছোট শিশুদের ক্ষেত্রে বিশেষত, সেটা হচ্ছে মায়ের। তো এই পুষ্টি মাসের মধ্যে আমরা অনেকগুলো থিম আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে, সারা ভারতবর্ষ ব্যাপী আমরা সেটা পালন করে আসছি। এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি স্যাম,
অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে যেসব বাচ্চারা ভুগছে তাদের প্রতি যত্ন দেওয়া, তাদেরকে ট্র্যাক করা, তাদের যাতে এই ম্যালনিউট্রিশনটাকে কমানো যায় সেটা চেষ্টা করা। তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলোর উপর লক্ষ্য রাখা, যেমন ফার্স্ট 1000 ডেজ অর্থাৎ জীবনের প্রথম 1000 দিন। এই প্রথম 1000 দিন হচ্ছে একটা মানুষের পুরো জীবনের ভিত্তিটা তৈরি হয়ে যায় এই প্রথম 1000 দিনের মধ্যে। তো আমি এই প্রসঙ্গে এখন বলছি না, আমি আশা করছি পার্বতীদি চলে আসতে পারবেন। তো যাই হোক, আর একটা ব্যাপার যেটা পুষ্টি মাসে পালন করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের নির্দেশ দিচ্ছেন, সেটা হচ্ছে কিচেন গার্ডেন অর্থাৎ প্লান্টেশন করা। আমাদের এই কোভিড সিচুয়েশনকে ঠিক করতে গেলে বা আমাদের দেশে পুষ্টি সংক্রান্ত যেসব অসুখ বিসুখগুলো আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রক্তাল্পতা বা বিভিন্ন ভিটামিনের অভাব, সেইগুলো প্রতিরোধ করতে গেলে কিন্তু আমাদের প্রতিদিন বেশ কিছুটা শাকসবজি ফলমূল খাওয়া দরকার। এবং আপনারা জানেন যে এখন এই কোভিড এর পরে বাজারের কি অবস্থা, একদম সমস্ত সবজি বা শাক বা ফলের আকাশ ছোঁয়া। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের বাড়িতে কিছু সবজি বাগান বা শাকের বাগান করতে পারি। হয়তো আপনি বলবেন যে না, আমি যদি আজকেই গাছ পুঁতি তাহলে কি কালকে হয়ে যাবে, তা হয়তো হবে না, কিন্তু আগামী এক মাসের মধ্যে আপনি বেশ কিছু সবজি কিন্তু আপনার বাগানে পেয়ে যাবেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা যদি একটু কুমড়ো গাছ লাগাই, আমরা যদি একটু লাউ গাছ লাগাই, আমরা যদি একটা পুঁই শাক লাগাই, এখন বর্ষার সিজন চলছে, এগুলো কিন্তু তাড়াতাড়ি আপনারা পাবেন। এবং এই পুঁই শাক বা লাউ শাক বা অন্যান্য শাক, এগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ, যেটা কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এছাড়াও একটু পাতিলেবু, পেঁপে, নিম পাতা এগুলো যদি আমরা করতে পারি বা একটু উচ্ছে, এই প্রত্যেকটা কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি বুস্ট আপ করতে বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। সুতরাং আমি বলবো, আপনার বাড়িতে যদি বেশি জায়গা নাও থাকে, আপনি একটু পটে অর্থাৎ একটা ধরুন অনেকেরই বাড়িতে থাকে একটু টিনের পাত্র থাকে বা একটা মাটির হাঁড়ি থাকে, যেগুলো হয়তো আমরা কোনো কাজে লাগাই না, সেটাকে ফেলে না রেখে তার মধ্যেই আপনি গাছ তৈরি করুন, একটু গাছ লাগান। এবং প্রত্যেকটা গাছ ইচ প্লান্ট যদি আমরা করতে পারি, আমরা প্রত্যেক মানুষ যদি একটা করে গাছ লাগাই, সেই গাছ কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা গড়ে তুলবে। আমাকে কিছুটা মানে যথেষ্ট পরিমাণে আমাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপুষ্টি উপাদানটা যোগাবে। তো সুতরাং এটা আমাদের অঙ্গীকার হবে যে আমরা প্রত্যেক ফ্যামিলিতে আমরা যতজন মেম্বার আছি, আমার জায়গা জমি না থাকলে বা ধরুন যারা ফ্ল্যাট বাড়িতে থাকছেন সেখানে জায়গার খুবই কম থাকে, কিন্তু আপনার বারান্দাতে আপনি একটু জায়গা পেতেই পারেন, সেখানে আপনি কিছু একটা গাছ লাগান। আর যদি পারেন একটু তুলসী, হলুদ, আদা এগুলো যদি লাগানো যায় তাহলে খুব ভালো হয়। কারণ ইমিউন বুস্টার হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য তুলসী পাতা বা হলুদ, আদা এগুলোর প্রত্যেকটার কিন্তু যথেষ্ট অবদান আছে। এবং আমরা এখন যেটা বলছি যে আপনার ইমিউনিটি বুস্ট আপ করার জন্য অন্তত পক্ষে আপনি 2 গ্রাম মতো কাঁচা হলুদ, 2 গ্রাম মতো তুলসী পাতা অর্থাৎ 7-8টা তুলসী পাতা বা একটু অল্প একটু আদা, এগুলো প্রতিদিন অন্তত খান, যাতে আপনার কিছুটা হলেও ইমিউনিটিটা বুস্ট আপ হবে। তো এইভাবে আমরা এগোতে পারি। পুষ্টি সপ্তাহে, এই পুষ্টি মাসে আমাদের যেটা অঙ্গীকার হবে যে আমরা প্রতিজন অর্থাৎ প্রতি মানুষ একটি করে গাছ লাগাবো। এবং আমরা এত মানুষ আছি আমাদের দেশে, তো সুতরাং আমরা যদি সবাই একটা করে গাছ লাগাই, তাহলে বুঝে দেখুন আমরা কতগুলো গাছ আমরা লাগাতে পারছি। এবং আমরা সবাই জানি যে একটি গাছ একটি প্রাণ। আসুন আমরা সেই প্রাণকে জীবন্ত করে তুলি। এটা হবে আমাদের অঙ্গীকার। তার সঙ্গে আমরা আসি কি যে প্রথম 1000 দিনের গল্প, সেই ব্যাপারটা প্রথম আমরা দেখছি যে একজন মহিলা যখন কনসিভ করছেন বা তিনি যখন সন্তান সম্ভব হচ্ছেন, যে আমরা প্রথমে বলি যে আমরা এটা জানি যে of all the rights of women the greatest is to be a mother, অর্থাৎ মাতৃত্বটা মানুষের জীবনে, বিশেষ করে নারীর জীবনে একটা বিশেষ সময়, একটা বিশেষ হতে পারে। তো একটি সুস্থ শিশুর জন্ম দিতে গেলে কিন্তু আমাদের মায়ের প্রতি নজর দিতেই হবে এবং সেটা আমাদের করতে হবে। তাহলে আমি যেহেতু পুষ্টি নিয়ে কাজ করি,
পার্বতী দি আশা করছি উনি পৌঁছে যাবেন। পার্বতী দি পৌঁছে গেলে আপনাদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারগুলো বলবেন। তো আমি একটু পুষ্টি বিষয়টা শুরু করি, যে যখন আমরা একজন মহিলা মা হবেন, কি করবেন, তিনি কি খাবেন, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় সেটা ভুল ভাবি, বা আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে যেগুলো নিয়ে আমরা চলি, সেগুলোকে একটু আমরা দূর করার চেষ্টা করি আজকে এই আলোচনার মাধ্যমে। তো একটি সুস্থ শিশুর জন্ম দিতে গেলে একটি মহিলাকে কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে আসতে হয়, এবং টোটাল যে প্রেগনেন্সি পিরিয়ড অর্থাৎ 270 দিন, আমরা বলি 10 মাস 10 দিন বলা হয়, কিন্তু ওটা 10 মাস 10 দিন হয়, 9 মাস 10 দিন হয়। তো তার মধ্যে সেটা দরকার, তাকে যত্ন নেওয়া দরকার, সঠিক যত্ন দেওয়া দরকার, সঠিক পুষ্টি দেওয়া দরকার, এবং তার সঙ্গে প্রতিষেধক, এবং তার ওভারঅল যে লাইফস্টাইল সেটাকেও ঠিক মতো রাখা দরকার। তো এই সময় কেন আমাদের এগুলো দরকার হচ্ছে, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে, যখন আমাদের গর্ভাবস্থা শুরু হয় অর্থাৎ সন্তান সম্ভবা হওয়ার পরে আমাদের শরীরে নানা রকম ফিজিওলজিক্যাল পরিবর্তন অর্থাৎ শারীরবৃত্তীয় নানা রকমের পরিবর্তন, এবং এই সময়টাকে আমরা বলি যে হাই ডিমান্ডিং ফেজ। অর্থাৎ এই সময় কিন্তু আমাদের শরীরে নানা চাহিদা বেড়ে যায়। কেন পারে? তা প্রথম কথা হচ্ছে, আমাকে একজন মাকে তার নিজের শরীরে যে প্রয়োজন সেইটা যখন পূরণ করতে হয়, তার সঙ্গে সঙ্গে তার যে গর্ভস্থ শিশু, যে শিশুটি তার গর্ভে আছে, তার শরীরের প্রয়োজনটাকে মেটাতে হয়। এবং আমাদের যে কোনো প্রেগনেন্সি বা যে কোনো গর্ভাবস্থারই একটা মূল উদ্দেশ্য বা অবজেক্টিভ হচ্ছে টু মানে শুড বি হেলদি, অর্থাৎ যে শিশুটা জন্মাচ্ছে সে যেন হেলদি হয়, সে যেন সুস্থ হয়, এবং মাও যেন সুস্থ। এবং এই মা যদি সুস্থ না থাকেন, মা যদি অপুষ্টিতে ভোগেন, তাহলে কিন্তু এই হেলদি বেবির ব্যাপারটা একটু শক্ত হয়ে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সুতরাং মায়ের প্রতি আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। এই সময় যে যে ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় তার মধ্যে হচ্ছে কি, প্লাসেন্টা বা আমরা যেটা বাংলায় ফুল বলি, সো ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা, ডেভেলপমেন্ট অফ ব্লাড ভলিউম, হার্ট রেট বাড়ে, শরীরে জলের মাত্রা বাড়ে, there are lot of hormonal changes occur in mother's body। তো এই সমস্ত চেঞ্জ গুলো হয়, এবং যার ফলে নানা রকম পরিবর্তনও আসে। তো আমরা প্রথমে জানি যে এই ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড a mother has to put on at least 11 to 14 kgs of weight। কেন এটা বাড়তে হবে না? দেখা যাচ্ছে যে বাচ্চাটা যে মায়ের পেটে রয়েছে, মায়ের গর্ভে রয়েছে, তার একটা ওজন আছে, তার মায়ের শরীরে যে অ্যামনিওটিক ফ্লুইড রয়েছে, যেখানে বাচ্চাটা বেশ ভাসন্ত অবস্থা থাকে ইউট্রাসের মধ্যে, তার একটা ওজন থাকে, মায়ের ব্লাড ভলিউম অনেকটা বেড়ে যায়, তার অনেকটা ওজন আছে, এরকম নানাভাবে মায়ের ওজনটা বাড়তে পারে। কিন্তু মোস্ট মানে আমাদের আনফরচুনেট হচ্ছে যে আমরা ইন্ডিয়ান মায়েদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে আমাদের ইন্ডিয়ান মায়েদের কিন্তু বেশিরভাগ একটু লো সোশ্যাল ইকোনমিক বা একটু মানে যারা খুব আর্থিকভাবে সম্পন্ন নন, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ওজন বৃদ্ধির হারটা সাধারণত 10 কেজি বা 11 কেজি হয়। অর্থাৎ আমরা যেটা বলছি যে অন্তত পক্ষে 14 কেজি হওয়া দরকার, সেটা কিন্তু হয় না। এবং তার সমস্যাটা যেটা দেখা যায়, অনেক সময় আমরা দেখতে পাই যে একটা কম ওজনের শিশু জন্মগ্রহণ করে। কম ওজনের শিশু বলতে কি না, আমাদের ভারতীয় শিশুদের ক্ষেত্রে একটা ভারতীয় শিশু স্বাভাবিক জন্মকালীন ওজন হওয়া উচিত 2.5 থেকে 3 কেজি। কিন্তু আমাদের দেশে অনেক এখনো পর্যন্ত প্রায় 25% মতো, অর্থাৎ শতকরা 25টা বাচ্চা কিন্তু তারা কম ওজন নিয়ে জন্মায়, অর্থাৎ তাদের ওজনটা কিন্তু এই 2-2.5 কেজি মানে 2.5 থেকে 3 কেজি কম হয়। এবং এই যে 2.5 থেকে 3 কেজির কম ওজনের যে বাচ্চা, এই সমস্ত বাচ্চা কিন্তু হোল লাইফ, তাদের পুরোটা প্রায় সারা জীবন নানা রকম সমস্যার মধ্যে। এখন আপনারা এটাও জানেন যে আমরা এখন এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজের কথা আলোচনা করছি। এখন ভারতবর্ষের মতো দেশে, আমাদের দেশে এখন নন কমিউনিকেবল ডিজিজের ভীষণভাবে সমস্যা দেখা দিচ্ছে। কোন কোন নন কমিউনিকেবল ডিজিজ? না, ব্লাড প্রেশার, হাই ডায়াবেটিস, এবং হার্টের সমস্যা, ইভেন ক্যান্সার। এই যে নন কমিউনিকেবল ডিজিজ বাড়ছে, দেখা যাচ্ছে যেসব শিশু ছোটবেলায় কম ওজন নিয়ে জন্মায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজ অর এনসিডির প্রকোপটা খুব বেশি হয়। এবং এরা যখন বড় হয়, এদের কিন্তু একটা মানে এদের ওজন বা উচ্চতা কম থাকে অনেক সময়, বা এদের মধ্যে অসুস্থতা হওয়ার হার বেশি থাকে, এদের স্কুল ড্রপ আউট বেশি হয়, এদের এরা যখন পড়াশোনা করে একটু
তারা যতটা পড়াশোনা স্বাভাবিক একটা শিশু করতে পারে, এইসব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। বারবার স্কুল ড্রপ আউট হয়, বারবার ফেল করে, আইকিউটা কম হয়, এরকম নানা রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এবং ভবিষ্যতে যখন এরা কর্মজীবনে প্রবেশ করে, সেখানেও কিন্তু এরা কর্মজীবনে তাদের পুরো যে ওয়ার্ক পোটেনশিয়াল, সেই ওয়ার্ক পোটেনশিয়ালটা রিচ করতে পারে না ডিউ টু আন্ডার নিউট্রিশন অর ম্যালনিউট্রিশন। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সে যে শুধু অ্যাফেক্টেড হচ্ছে তা না, তার পুরো ফ্যামিলিটা অ্যাফেক্টেড হয়। অর্থাৎ এর ইনকামটা কম হয়, এবং ইনকাম কম হওয়ার জন্য এর ফ্যামিলির পার্সন যারা, ফ্যামিলি পিপল যারা আছে, যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স, দে আর অলসো বিং ডিপ্রাইভড ডিউ টু ম্যালনিউট্রিশন। তো আমাদের যেটা আমাদের দূর করতে হবে যে আমাদের IUGR আমরা বলছি, ইন্ট্রা ইউটেরিন গ্রোথ রিটার্ডেশন, আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এটাও বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যে একজন শর্ট স্ট্রেচারের খুব রোগা চেহারার মহিলা, সে যখন মা হয় এবং তাকে যদি আমরা ঠিক মতো যত্ন না দিই, সে কিন্তু যে সন্তানের জন্ম দেয় তার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সেই বাচ্চার ওজন বা উচ্চতা সহজে বাড়তে পারে না, অর্থাৎ জন্ম থেকেই অপুষ্টিতে ভোগে বা অর্থনৈতিক শিকার হয়। এই ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশনের ব্যাপারটা কি হয় যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, অর্থাৎ একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়, যেটাকে আমরা বলি ইন্ট্রা জেনারেশনাল সাইকেল অফ ম্যালনিউট্রিশন। এবং আমাদের দেশে এটার হার প্রচন্ড বেশি। এবং তাহলে আপনারা বলবেন যে তাহলে আমরা কি করতে পারি, আমাদের কি করা আছে? তাহলে আমরা প্রথম থেকে একটি মাকে যত্ন দেব। আমি বলবো যে শুধু মাকে যত্ন নিতে হবে না, আমরা একটি কিশোরী কন্যা, অর্থাৎ অ্যাডোলেসেন্ট গার্ল, সেই সময় থেকে আমরা যত্ন নিতে তাকে শুরু করবো। তার কারণ এই অ্যাডোলেসেন্ট গার্ল বা কিশোরী কন্যাটি কিন্তু ভবিষ্যতে মা হবে। সুতরাং সেই ভবিষ্যতের মাকে যদি আমরা একজন মানে সফল মা হিসেবে আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমার নেক্সট প্রজন্মটাও কিন্তু সুস্থ সুস্থ হবে। তারপর এই তো গেল ওজন বাড়ানো। এরপরে আমরা দেখি যে কি কি আমরা অতিরিক্ত পুষ্টি কি। তার আগে হয়তো একটা কথা আমি একটু বলি, অনেকে হয়তো বলবেন যে মা হওয়ার সময়, অর্থাৎ প্রথম যে গর্ভবতী হয়েছে বা প্রথম কনসিভ করেছে, সে সময় অনেকগুলো সমস্যা দেখা যায়। অর্থাৎ আমরা পুষ্টি তো পাবো আপনি বলছেন, কিন্তু সেই পুষ্টিটা পাবো কোথা থেকে? অর্থাৎ এই সময় তো খাওয়াই যায় না, অনেক রকমের সমস্যা দেখা যায়। যেমন অনেকে সমস্যা বলেন যে হার্ট বার্ন বা আমার অ্যাসিডিটি হয়, বুকের মধ্যে চাপ লাগে, বুক জ্বালা করে, সেক্ষেত্রে তো আমি খেতেই পারছি না। তো পুরো গর্ভবতী অবস্থাটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে ট্রাইমেস্টার, একটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, একটা হচ্ছে তো ফার্স্ট ট্রাইমেস্টার যেটা থাকে, এই সময় কিন্তু মায়ের ওজন বাড়ে না, কিছু কিছু ক্ষেত্র থেকে আমরা কমে যাই, কারণ মায়ের খাবার ইচ্ছেটাও থাকে না, এই সময় খেতে পারেন না। সেখানে অনেকগুলো হরমোনাল ব্যাপারটা কাজ করে, এবং এই যে গর্ভস্থ যে ভ্রূণ, সেটা ইউট্রাসের মধ্যে সেটেল করবে, তার পুরো গঠনটা হবে, এইটা হতে হতে বেশ কিছুটা সময় লাগে। এবং এই অবস্থায় মা কিন্তু খেতেও পারছেন না, খেলে পরে বুক জ্বালা করছে, বা একটা খুব ফুলনেস বা হেভিনেস দেখা দিচ্ছে, তার সঙ্গে বমি হচ্ছে, এরকম নানা ধরনের সমস্যা আমরা দেখতে পাই। এটার জন্য চিন্তা করার কিছু নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়। অর্থাৎ প্রথম সেকেন্ড ট্রাইমেস্টারের শুরু থেকে কিন্তু আস্তে আস্তে এই সমস্যাটা অনেকটাই দূর হতে থাকে। এবং তখন থেকে কিন্তু আমাদের মাকে ঠিক মতো খাবারটা দিতে হবে এবং তাকে ঠিক মতো যত্ন নিতে হবে। তো প্রেগন্যান্সিতে আমরা কি যত্ন নেব, অন্তত নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে ঠিক রাখার জন্য? এক নম্বর হচ্ছে, তিনি যা খান তাকে আমাদের অতিরিক্ত খাবার। অতিরিক্ত খাবার আমি খুব নিউট্রিশনাল এগুলো দিচ্ছি না, যেমন ক্যালোরি, প্রোটিন, এগুলো বললে অসুবিধা হবে না। তো কি খাও, কেন খাও? একটা হচ্ছে যে আমরা দেখছি যে এই সময় মেটার্নাল টিস্যু বা ফিটাল টিস্যু, অর্থাৎ মায়ের শরীরে নানা পরিবর্তন আসছে, শিশু যে গর্ভস্থ শিশু তারও শরীরে নানা রকমের পরিবর্তন আসছে। তো সেই পরিবর্তনটাকে আমাদের ঠিক মানে যাতে পরিবর্তনটা হয়, অর্থাৎ বৃদ্ধিটা যাতে হয়, সেই বৃদ্ধিটা বজায় রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। মায়ের ব্লাড ভলিউমটা বাড়ছে, সেটাকে ঠিক রাখতে হবে। তাছাড়া অ্যামনিওটিক ফ্লুইড যেটা, অর্থাৎ যে ফ্লুইডটার মধ্যে শিশুটা ভাসমান অবস্থাতে থাকে, সেই ফ্লুইডটা যাতে ঠিক মতো থাকে সেটা দেখতে হবে। এছাড়াও মাকে প্রস্তুত করতে হবে যে শুধু প্রেগনেন্সি তো নয়, প্রেগনেন্সির পরে আফটার প্রেগনেন্সি দের ইজ লেবার, অর্থাৎ বাচ্চা ডেলিভারি হবে, এবং ইটস আ ভেরি কাম্বারসাম প্রসেস। এই সময় মায়ের যথেষ্ট শারীরিক, অনেকটাই শারীরিক ক্ষতি হয়, অনেকটা ব্লিডিং হয়। তো সুতরাং আগে থেকে তাকে প্রস্তুত করতে হবে। এবং আমার অবজেক্টিভ হচ্ছে যে মাকে ভবিষ্যতে
যাতে তিনি সফলভাবে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারেন সেইটাও আমাকে সাপোর্ট করতে হবে। সুতরাং সেই ব্রেস্ট ফিডিং সাপোর্টটা দেওয়ার জন্য আমাকে মাকে প্রস্তুত রাখতে হবে। এছাড়া তাহলে আমরা এই সময় দেখা যায় যে অ্যাবর্শন হওয়ার চান্স থাকে, বা আমি যেটা আগেই বললাম যে মানে ইন্ট্রাইউটেরিন গ্রোথ রিটার্ডেশন এটা হতে পারে, ব্রেন টিস্যু ড্যামেজ হতে পারে, বাচ্চার উইক ইমিউনিটি হতে পারে। সুতরাং তাকে সমস্ত দিক থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের এই ব্যাপারটাকে চালিয়ে যেতে হবে। তাহলে আমরা কি দেব? তাকে আমাদের যেটা দিতে হবে, তার শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণটা বাড়াতে হবে, অর্থাৎ দিনে মোটামুটি ভাবে 135 থেকে 175 গ্রাম কার্বোহাইড্রেট খাওয়া, অনেকটা পরিমাণ ফাইবার দিতে হবে 28 থেকে 30 গ্রাম। অর্থাৎ আমরা দেখি যে প্রেগনেন্সির সময় অনেক মায়েরা কমপ্লেন করেন যে আমার কনস্টিপেশন হচ্ছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, অ্যাসিডিটি রয়েছে, এগুলো আমরা কি করে ঠিক করবো? তো সেটা ঠিক করার জন্য ফাইবারটা আমরা দিতে পারি কনস্টিপেশনটাকে দূর করার জন্য। এছাড়াও ভিজিবল ফ্যাট আমরা যেটাকে বলি, অর্থাৎ যে ফ্যাটটা দিয়ে আমি রান্না করছি, সেটা দিয়ে আমি তরকারি রান্না করছি বা মাছ ভাজছি, যাই করি না কেন, সেটা মোটামুটি ভাবে দিনের মধ্যে 30 গ্রাম খেতে হবে। তবে এই ফ্যাটটার মধ্যে ভেজিটেবল ফ্যাট খেতে হবে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের, যদি বাদাম সম্ভব হয় আমরা দেবো, তার মধ্যে ডিএইচএ বলে একটা ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে প্রয়োজন। সুতরাং এইগুলো আমরা দিলাম। তো এটা কি করে দেবো আমরা? আমরা যেটা খাচ্ছে মা, সেই খাওয়াটাকে আমি কিভাবে দেব না, আমি তাকে খাওয়াটাকে পরিমাণটা বাড়িয়ে দেবো, এবং যাতে সে কোয়ালিটি পুষ্টি তার থেকে পেতে পারে সেটা আমাকে এনশিওর করতে হবে। তো সেই কোয়ালিটি পুষ্টি আমি কি করে দেবো না, আমি যেটা করতে পারি, ধরুন আমরা ঘরে যেটা খাচ্ছি, প্রত্যেক পয়রা তো একটা আমরা একটা নির্দিষ্ট পরিমাণ খেয়ে থাকি। তাহলে আমাকে যদি 350 কিলো ক্যালোরি আমাকে বেশি দিতে হয়, তাহলে আমি কি করবো, কিভাবে সেটা বাড়াতে পারি? আমি তার একটা হিন্টস দিই। যেমন ধরুন আমাদের যে আমরা রুটি খাই প্রতিদিন, জল খাবারে হোক বা রাত্রেই হোক, তো সেই একটা রুটি থেকে আমরা 80 কিলো ক্যালোরি পেয়ে থাকি। তাহলে আমাকে যদি 350 কিলো ক্যালোরি বাড়াতে হয়, আমি হয়তো আরো দুটো বা তিনটে রুটি থেকে আমি বাড়িয়ে দিলাম। তার প্রোটিনের পরিমাণটা বেড়ে যায়, প্রয়োজনীয়তাটা, কেন শিশুর বাচ্চাটা বাড়ছে, তো অটোমেটিক্যালি সেই বাচ্চাকে যদি সঠিকভাবে তার বৃদ্ধিটাকে আমাদের সাপোর্ট করতে হয়, তাহলে মাকে আমাদের প্রোটিন দিতে হবে, কেন প্রোটিন হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য পুরোপুরি রেসপন্সিবল। সেই জন্য আমরা কি দেবো, মাকে একটু প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। কি প্রোটিন দিতে পারি, কোথা থেকে দিতে পারি? না, একটা হচ্ছে যে আমরা বাঙালিরা বা আমাদের ইস্টার্ন জোনে আমরা যারা কাজ করি, আমরা কিন্তু মাছ থেকে, সাধারণত মাছ বা মাংস বা ডিম যাই হোক না কেন আমরা খেয়ে থাকি। কিন্তু এক্ষেত্রে আমরা কি দিতে পারি, মাছ মাংস যদি সম্ভব হয় ঠিক আছে, না হলে যদি তিনি ননভেজ হন, যদি তার ডিমে অ্যালার্জি না থাকে, প্রতিদিন তাকে আমরা একটা করে ডিম দিতে পারি জলখাবারে। এবং একটা ডিমে মোটামুটি ভাবে 6.5 গ্রাম মতো প্রোটিন থাকে, এবং এই প্রোটিনটা অত্যন্ত উচ্চ মানের। এর যে অ্যামাইনো অ্যাসিড ব্যালেন্স, অর্থাৎ একটা প্রোটিন যখন হজম হয় যেটা আমাদের শরীরের মধ্যে ঢোকে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তার ডিমের যে অ্যামাইনো অ্যাসিড ব্যালেন্স, সেটা হচ্ছে অত্যন্ত উচ্চ মানের। সুতরাং আমরা তাকে প্রোটিন দিতে পারি। আরো একটা ভালো প্রোটিনের আমরা সোর্স অফ উৎস পাই, দ্যাট ইজ সয়াবিন, সয়া চাঙ্ক। সয়া চাঙ্ক, ডিপ ফ্যাটেড সয়া চাঙ্ক যেটা আছে, ইট কন্টেন্স 52% অফ প্রোটিন। তো সুতরাং এই 52% প্রোটিনটা আমরা সোয়া চাঙ্ক থেকে পেতে পারি, and we can enrich our food or সবজি বা যাই করে না কেন, we can add soya chunk in it। তাহলে আমরা কিছুটা পরিমাণ প্রোটিন পাচ্ছি। এছাড়াও আমরা যদি ধরুন গ্রামের দিকে থাকেন, হয়তো সবসময় মাছ মাংস পান না, যদি বাড়িতে পুকুর থাকে সেখানে কিন্তু গেলে বুঝবে সেটা দেওয়া যেতে পারে। এটা প্রোটিনটাও উচ্চ মানের, অত্যন্ত সহজ এবং খুব সহজে হজম হয়। আর কি দিতে পারি, এই সময় কিন্তু তাকে একটু দুধ দিতে পারলে ভালো হয়। তার কারণ দুধের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে, যেটা বাচ্চার হাড়ের গঠন বা বৃদ্ধিতে সাহায্য করে, সেটা আমরা দুধের থেকে পেতে পারি। সুতরাং মাকে যদি সম্ভব হয় আমরা একটু দুধ যদি দিই ভালো হয়। দুধ দিতে পারি, দই দিতে পারি, কোনো অসুবিধা কিছু নেই তাতে। এবং দই দিলে একটা আমরা অ্যাডভান্টেজ পাবো কি, দইটা অনেক সহজে, অনেকে হয়তো দুধ সহ্য করতে পারেন না, তারা কিন্তু দইটা খেলে ভালো থাকে। এছাড়া আমাদের যেগুলো বাড়ছে প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড এবং আয়রন এবং অন্যান্য ভিটামিনস এবং মিনারেলস। তো ফলিক অ্যাসিডটা এই অবস্থাতে, অর্থাৎ প্রেগনেন্ট কন্ডিশনে
ফলিক অ্যাসিডের গুরুত্ব অপরিসীম, ভীষণভাবে দরকার। এবং এটা কিসে সাহায্য করে না, দেখা গেছে যে হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য ফলিক অ্যাসিড দরকার হয়। এবং হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি যদি হয় বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে যেটা মেজর প্রবলেম হয়, আমরা দেখতে পাই যে একটা নিউরাল টিউব ডিফেক্ট, একটা স্পাইনাল কর্ডে যে নিউরাল টিউব আছে লাস্টের দিকে, সেই নিউরাল টিউব একটা ডিফেক্ট হয়, সেটা খুব সমস্যাজনক। এবং তার সঙ্গে ক্লেফট প্যালেট হতে পারে, অর্থাৎ আমাদের যে টাগরাটা আছে এই টাগরাটা কিন্তু ফিল আপ করে না, এই জায়গাটা ফাঁক থাকে। এটা আপনারা দেখেছেন অনেক বাচ্চাকেই দেখা যায় যে তার নাকের এখানটা ফুটো আছে বা টাগরাটা নেই ঠিক মতো ভাবে। পরে যেটা এখন অবশ্য খুব তাড়াতাড়ি এটাকে অপারেশন করে ঠিক করা যায়, কিন্তু এটা একটা এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এছাড়াও অন্যান্য আরো সমস্যা হতে পারে। তাহলে এই ফলিক অ্যাসিড যখন আমরা বলছি যে এত প্রয়োজনীয় একটা উপাদান, তাহলে কোথা থেকে সেটা পাবো? তার হচ্ছে ফলিক কথাটা এসছে ফোলিয়েজ থেকে। ফোলিয়েজ মানে কি না, গ্রিন লিফি ভেজিটেবলস। অর্থাৎ আমরা যদি প্রতিদিন মাকে আমরা গ্রিন লিফি ভেজিটেবলস খাই, অর্থাৎ কিছু শাক খাই, কোনো দামি জিনিস খাওয়ানোর দরকার নেই। আপনার কাছে যেটা অ্যাভেলেবল, বাজারে যেটা সহজে পাওয়া যায় সেটাই আমরা দেবো। এই আমি বলছি না যে গরমকালে আপনি পালং শাক খাওয়ান বা শীতকালে গিয়ে আপনি পুঁই শাক খাওয়ান, না না, সিজনালি লোকালি অ্যাভেলেবল যে শাক আছে সেটাই দিন। এবং এই পালং শাক বলুন বা মেথি শাক বলুন বা পুঁই শাক বলুন, এই প্রত্যেকটার মধ্যে যথেষ্ট পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, আয়রন থাকে, ফাইবার থাকে, বিটা ক্যারোটিন যেটা আমাদের ভিটামিন এ তে পরিবর্তিত হয় শরীরে গিয়ে, এবং যেটা ভীষণভাবে প্রয়োজন মায়ের পক্ষে, সেটাও কিন্তু থাকে। এছাড়া আমরা যেটা করতে পারি না, আয়রন রিচ ফুড। তার কারণ আয়রন রিচ ফুড কেন দিতে হবে না, আমাদের দেশে দেখা যায় যে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া একটা বিরাট বড় প্রবলেম। এবং এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেমন শিশুর ব্রেন গ্রোথকে হ্যাম্পার করে, মায়ের অ্যানিমিয়া হয়, মায়ের অনেক সমস্যা হয়, এমনকি মা মারাও যেতে পারেন। এবং শিশুর কিন্তু বৃদ্ধিটা ব্যাহত হয় যদি there is iron deficiency in mother। তো সুতরাং যাতে বাচ্চার রক্তাল্পতা না হয়, বাচ্চা যাতে রক্তাল্পতা মানে রক্ত ঠিকঠাক মতো তৈরি হয়, মায়ের যাতে রক্তাল্পতা না হয়, সেই জন্য অবশ্যই আমরা আয়রন রিচ ফুডটা দেবো। অর্থাৎ যেটা আমাদের ফিটাল ডেভেলপমেন্টটাকে সাহায্য করবে, লেবারের সময় যে ব্লাড লস হয় সেটা কমাবে, এবং শিশুর শরীরে আয়রন স্টোর করে নিয়ে যান। শিশু কিছুটা আয়রন মায়ের লিভার থেকে নিজের শরীরে স্টোর করে নিয়ে যান। এখন আপনারা এটা জানেন যে আমরা মোটামুটি এখন সবাই টার্মটার সঙ্গে পরিচিত, যে অ্যান্টিনেটাল ক্লিনিকে যখনই চেক আপে যাওয়া হয়, মায়েরা যখন যান তখন কিন্তু ডাক্তারবাবুরা তাদের একটা পলিফার ট্যাবলেট দেন বা ক্যালসিয়াম দেন। এগুলো কিন্তু এন্টায়ার প্রেগনেন্সি পিরিয়ডটাতে খাওয়া দরকার আছে। তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের বেশি পরিমাণে খাবারটা দেবো, স্বাভাবিক খাবার যেটা আমরা বাড়িতে খাই সেগুলোই দেবো। এমনকি ধরুন আরো কিছু ছোলা বা ছাতু এই জাতীয় জিনিসগুলো, তার সঙ্গে শাক, কমলা লেবু বা পাতি লেবু, পেয়ারা, এই সিজনাল ফ্রুটস গুলো, কলাটা 12 মাস পাওয়া যায়, কলা, অর্থাৎ যেগুলো খুব এক্সপেন্সিভ না, এক্সপেন্সিভ ফুড খাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে যা আছে, আপনার হাতের কাছে যা আছে, যেটা সিজনাল, সেই জিনিসগুলো কিন্তু মাকে খাওয়াতে হবে, তবেই কিন্তু বাচ্চা ঠিক হতে পারবে। এবং আমরা কি করব না, প্রতিটা সময় প্রত্যেক যখনই অ্যান্টিনেটাল ক্লিনিকে আমরা যাব, তখন কিন্তু আমরা ওজন নিয়ে দেখব যে বাচ্চার মানে মায়ের ওজন বাড়ছে কিনা, যে মায়ের কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহলে এইগুলো দেখতে হবে। তাহলে আমাকে ভ্যারাইটি অফ ফুডটাকে দিতে হবে, এমন ফুডটা দেবো যেটা সহজ পাচ্য, সহজে মায়ের শরীরে হজম হবে, এবং যার থেকে সে গুড নিউট্রিয়েন্ট পাবে। আরেকটা জিনিস হচ্ছে যে স্প্রাউট, অ্যাডিশন অফ স্প্রাউট অর জার্মিনেটেড ফুড প্রোডাক্টস ইন মাদার্স ডায়েট। সেখানে আমরা যে অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত মুগ এগুলো আছে, এগুলো আমরা অবশ্যই তাকে দেবো। এই অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত মুগ, এর মধ্যে যেমন খুব গুড কোয়ালিটির প্রোটিন থাকে, অ্যারাউন্ড 20 to 25% মোটামুটি মুগ বা ছোলার মধ্যে প্রোটিন কন্টেন্টটা হয় 100 গ্রামে। এবং আমরা যখন এটাকে অঙ্কুরিত করি, এই অঙ্কুরিত করার সময় এই যে জার্মিনেশনটা তৈরি হয় বা অঙ্কুরটা বেজে যে হোয়াইট একটা আমরা দেখতে পারি রুটের মতো, এটা যখন 1 ইঞ্চি পরিমাণ হয়, তখন দেখা যায় যে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি তৈরি হচ্ছে। এবং এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে রক্ত তৈরি করতে পারে। রক্তটা তৈরি যে হবে, সেখানে কিন্তু ভিটামিন সি একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ভিটামিন সিটা আমরা ওখান থেকে পেতে পারি। এছাড়া তো অন্যান্য জিনিস আছে। মিতালিদি, এই হ্যাঁ মানে এই ভিটামিন সি এর যে ব্যাপারটা বললেন, সেটা তো এই কোভিড সিচুয়েশনের ক্ষেত্রেও খুব একটা মানে গুরুত্বপূর্ণ তথ্য। গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ কোভিডে আমরা যেটা বলছি যে কোভিডে আমাদের, আমি আগেই বলেছি যে কোভিডে আমাদের কোনো ম্যাজিক
ফুড নেই, কোনো মেডিসিন নেই, কোনো ভ্যাকসিন নেই, আমাদের পুরোটাই ফুড এবং লাইফস্টাইল দিয়ে আমাকে পাল্টাতে নিজেকে রক্ষা করতে হবে। ভিটামিন সিটা একটা ভীষণ ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং যেটা আমাদের শরীরকে নানা ইনফেকশনের হাত থেকে রক্ষা করে, বিশেষত আমাদের সেলুলার ইমিউনিটিটা যেটা যোগায় সেটা হচ্ছে ভিটামিন সি। কাজে সেক্ষেত্রে আমরা ভিটামিন সি কোথেকে পাবো? না আমরা যেটা পেতে পারি পাতিলেবু, বা আপনি আমলকি যদি পাওয়া যায় তাহলে আমলকি দিতে পারেন। যদি আমরা অন্যান্য যেগুলো আছে পেয়ারা, অন্যান্য পেয়ারা প্রচুর উঠেছে, আমরা পেয়ারা দিতে পারি। সাধারণত 100 গ্রাম পেয়ারাতে 200 গ্রাম মতো ভিটামিন, 200 মিলিগ্রাম মতো ভিটামিন সি থাকে। 100 গ্রাম আমলকিতে প্রায় 450-500 মতো মিলিগ্রাম ভিটামিন সি থাকে। কাজে এগুলো আমরা দিতে পারি। তাছাড়াও শাকসবজিগুলো থেকেও আমরা ভিটামিন সি পাবো। এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে যে এতে গেলে আমার একটা প্রশ্ন ছিল। বলুন। হ্যালো, অঙ্কিতা বলুন। বলছি কি, হ্যাঁ, যে আমার ছোট ছেলেটাকে মানে শাক এখন স্টার্ট করতে পারি, দিতে পারি শাক? হ্যাঁ 13 13 মাসে মাস। দিতে পারেন। 13 মাস মানে 13 এই মাস প্রসঙ্গটাতে বাচ্চাদের দিতে খাওয়া পারি। নিয়ে তো আপনি অবশ্যই দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 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 তো এই গেল আর হুম, আর আরেকটা প্রশ্ন ছিল, মানে আমি এখানে তো পিডিয়াট্রিশিয়ান আর কি শুরু থেকেই ভিটামিন আর আয়রনের দুটো দিয়েছেন, মানে ওটা কন্টিনিউ কতদিন বাচ্চার কন্টিনিউ জন্য করতে দিয়েছেন হবে বাচ্চার জন্য? না আপনার, সেটা আপনি ডাক্তারের সঙ্গে, হ্যাঁ 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 হ্যাঁ। সেটা একটু আপনি না, বাচ্চাকে। বাচ্চার সঙ্গে ডাক্তারের সঙ্গে একটু কথা বলে নেবেন কতদিন দেবেন। আচ্ছা, তাহলে এটা এটা গেল প্রেগন্যান্সি পিরিয়ড। তার সঙ্গে প্রেগন্যান্সি পিরিয়ডে যেটা দরকার সেটা হচ্ছে একটু এক্সারসাইজ করা। অর্থাৎ আমি প্রেগনেন্ট বলে আমি কোনো কাজ করব না, আমি চুপচাপ বসে থাকলাম, এটা কিন্তু কখনোই কাম্য না। যেমন একটু এক্সারসাইজ হালকা দরকার, তার সঙ্গে সঙ্গে তাকে কিছুটা রেস্টও দরকার, বিশেষত খাওয়ার পরে একটু শোয়াটা ভীষণভাবে। কাজেই শুধু রেস্টও নেবেন, কাজও করবেন, জল খাবেন, একটু হাঁটাচলা করবেন। আর একটা ব্যাপার হচ্ছে একটু ভালো মুডে থাকা। যেন দেখা গেছে এগুলো কিন্তু এগুলোর সঙ্গে অনেক রিসার্চ হয়েছে যেগুলো বলছে যে মা যদি ভালো মুডে থাকেন, মা যদি আনন্দে থাকেন, সেটা কিন্তু বাচ্চার উপরেও প্রভাব ফেলে। কারণ আপনি যখনই উত্তেজিত হচ্ছেন, রেগে যাচ্ছেন বা কোনো কারণে ডিপ্রেসড হচ্ছেন, তখন অটোমেটিক্যালি আপনার শরীরে হরমোনাল চেঞ্জ হচ্ছে, যেটা কিন্তু বাচ্চাকে এফেক্ট করে। তো এইবারে আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটু বলে দিই, যে আমরা এখন যেটা দেখছি আমাদের ইন্ডিয়ান সিচুয়েশনে, যে প্রচুর ওবেস মারা কিন্তু মোটা হয়ে যাচ্ছেন, এবং এই যে মোটা হয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করছে, বিশেষত প্রেগনেন্সি পিরিয়ডে যে মোটা হয়ে যাওয়া। তো যেসব মা অলরেডি অনেকটা মোটা আছেন, যার বডি মাস ইন্ডেক্স অলরেডি 30 বা তার থেকে বেশি, আমি যেমন আগে বললাম যে প্রেগনেন্সি পিরিয়ডে 11 থেকে 14 কেজি ওজন বাড়াটা হচ্ছে কাম্য, কিন্তু এইসব মায়েদের ক্ষেত্রে মোটামুটি 5 থেকে 9 কেজি বা 10 কেজি যদি ওজন বাড়ে সেটাই সাফিসিয়েন্ট, এর থেকে বেশি বাড়ার কিন্তু না হলে ভালো হয়। কেন মা তো অলরেডি মোটা হচ্ছেন, এবং মা যদি বেশি মোটা হয়ে যান তার কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস বা অন্যান্য অনেক কোনো কিছু সমস্যা কিন্তু হওয়ার আশঙ্কা থাকে। সুতরাং সেটা না হওয়াটাই ভালো। এছাড়াও যেগুলো বাড়ছে, কোন কোন ভিটামিন, ভিটামিন এর কথা বলেছি, ভিটামিন সির কথা বলেছি, ফলিক অ্যাসিড বলেছি, এছাড়াও ভিটামিন B1, B12, নায়াসিন, এগুলো সব পাচ্ছি। সেটা আমি কোথা থেকে পাবো? না আমি যদি একটা ব্যালেন্স ডায়েট খাই, মাকে যদি দিতে পারি, অর্থাৎ যার মধ্যে সমস্ত ফুড থাকবে, অর্থাৎ সিরিয়াল জাতীয় খাবার। সিরিয়াল জাতীয় খাবার মধ্যে ভাত রুটি যেমন আসছে, তার সঙ্গে সঙ্গে আপনার বলছি মিলেটস। মিলেটসটা এই যে রাগি, জোয়ার, বাজরা, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভীষণভাবে উপকারী। এর মধ্যে যেমন বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে, প্রোটিন যেমন রয়েছে, তার সঙ্গে আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, অর্থাৎ তার সঙ্গে ফাইবার রয়েছে, যেটা ভীষণভাবে মায়ের জন্য জরুরি। এছাড়াও আমরা বললাম যে গ্রিন লিফি ভেজিটেবলস এর কথা বললাম, সয়াবিনের কথা বললাম, ভিটামিন সি এর কথা বললাম, শাকের কথা বললাম, অর্থাৎ এইগুলো থাকবে। তার সঙ্গে অ্যানিমাল ফুড অর্থাৎ মাছ বা মাংস বা ডিম যেটাই হোক না কেন, নালুর করা সয়াবিন অর্থাৎ প্রোটিনটা আমি মেটাচ্ছি। দই আমরা দিতে পারি, এবং এখন যেটা বলা হচ্ছে যে আমাদের যে গাট মাইক্রোবায়োটা আছে, সেই গাট মাইক্রোবায়োটার জন্য কিন্তু আমরা যদি দই দিই তাহলে কিন্তু সেটা মায়ের পক্ষেও ভালো, বাচ্চার পক্ষেও ভালো। তো এইগুলো আমরা দেবো। এছাড়া আমরা যেটা করতে পারি কি না, আমরা কমপ্লিট ব্যালেন্স ডায়েটটা আমাকে তাকে খাওয়াতে হবে এবং রেস্ট হতে হবে। এবারে আমরা আসি, তাহলে মা তো খেলো, তাহলে কি সুবিধাটা কি হচ্ছে? এরপরে আমরা আসি যে এরপরে আমরা দেখছি যে বাচ্চার মাটা শিশুর জন্ম দিচ্ছেন, যদি বাচ্চাটা সিজারিয়ান সেকশন করে হয় বা যদি নর্মাল ডেলিভারি হয়, আমাদের যেটা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে
মায়ের মুখের মধ্যে দিতে হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই যে আমরা কিছু ফার্স্ট 1000 বলছি, ডেজ বলছি, এর মধ্যে কিন্তু মায়ের যত্ন যেমন রয়েছে, শিশুর যত্ন রয়েছে, অর্থাৎ আফটার মানে 2 বছর পর্যন্ত শিশুর যত্ন, এই পুরোটাই এই ফার্স্ট 1000 ডেজ এর মধ্যে অন্তর্গত। তো যখনই আমরা বাচ্চা হওয়ার আগে পর্যন্ত যখন আমরা অ্যান্টিনেটাল ক্লিনিকে যাচ্ছি, তখন থেকেই পার্বতী দি বোধহয় এসে গেছেন। সুমিতা, পার্বতী দি বোধহয় এসে গেছেন। পার্বতী দি কি এসছেন? আচ্ছা, হ্যাঁ, উনি পার্বতী ডক্টর সেনগুপ্ত জয়েন করতে পারছেন না, কিছু একটা টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে, ওনার ভয়েসটা বোধহয় আমরা শোনাতে পারবো। হ্যাঁ, তাহলে সেটা করুন নাকি, তারপর আমি পরে আমি বাচ্চাদের উইনিং কমপ্লিমেন্টারি। হ্যাঁ, তাহলে সেটা কি রূপম এখন কি উনি বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। উনি কি ডক্টর সেনগুপ্ত কি এখন বলতে পারবেন? সুদীপ্ত? হ্যালো, ডক্টর সেনগুপ্ত যদি এখন কানেক্টেড থাকেন তাহলে আমরা ওনাকে নিয়ে দিয়ে তারপর মিতালিদির এই পার্টটা আমরা আবার পরে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি উনি একটু। হ্যালো, হ্যাঁ, উনি আমার ফোন থেকে তাহলে মানে কথা ওনার বলতে সঙ্গে আমরা পারবেন? ইন্টারঅ্যাক্ট করতে পারবো না। উনি আমাদের ফোন থেকে কথা হ্যাঁ। বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু ওনাকে ফোনে একটু বলুন, ওনাকে একটু ফোনে বলুন যে ওই মা বাচ্চার সম্পর্কে উনি একটু বলুন আর কি, মা গর্ভবতী মা এবং বাচ্চার সম্পর্কে উনি একটু বলুন আর কি। যেটা আমি বলে দিয়েছি অলরেডি পার্বতীতে, আপনি একদম ডেলিভারি থেকে শুরু করেন যদি, ঠিক আছে? উনি কি শুনতে পেলেন? ওনাকে ফোনে ধরছি, একটু টাইম লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মিতালিদি, আসলে আমরা এটাকে ওই আবার অনেক রকম করে করতে হচ্ছে আর কি, মানে পার্বতী ম্যাডামকে ওই ফোনে ধরে ওনার অডিওটাই শুধু আমরা শুনতে পাবো, কারণ ওনার সঙ্গে ওই ভিডিওটা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হবে না। ওনার বক্তব্যটা ওনার ইন্টারঅ্যাক্টিভ হবে না, পরে আবার প্রশ্ন থাকলে আবার রূপম ওনাকে জানিয়ে দেবে, সেইভাবে আমরা করে দিতে পারি। হ্যাঁ, বলবেন উনি। আমার মনে হয় পার্বতীদি বলুন, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করবো যেগুলো আমার পক্ষে সম্ভব নিউট্রিশনিস্ট হিসেবে সেগুলো সলভ করে দেওয়ার। হ্যাঁ 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 হ্যাঁ। এর মধ্যে মিতালিদি, অঙ্কিতার একটা প্রশ্ন ছিল, আপনি যদি একটু খেয়াল রাখেন, ও একটা জিজ্ঞেস করছিল গরুর দুধ নিয়ে, ওর একটা প্রশ্ন ছিল, আর আরেকটা ছিল স্লিপ সাইকেল। কোনটা? অঙ্কিতা ছিল যে দুটো প্রশ্ন, একটা গরুর স্লিপ সাইকেল আর বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো। না, আপনি গরুর দুধ খাওয়াবেন কেন শুধু? দেখুন, প্রত্যেকটা গরুর দুধ তো পাওয়া যায় না, মানে ওই প্যাকেটের মাদার ডেয়ারি বা আমুলই পাওয়া যায় এখানে। ওইগুলো কি সব থেকে ভালো হচ্ছে 2 বছর পর্যন্ত বা তারপরেও পর্যন্ত মায়ের দুধ দেওয়া। তার কারণ মায়ের দুধ দিচ্ছেন মানে, এটা পার্বতীদি নিশ্চয়ই বলবেন যে মায়ের দুধের যে অ্যান্টিবডি, যে অ্যান্টিজেন, সেটা একদম হিউম্যান বেবির পক্ষে উপযুক্ত, যেটা কিন্তু আমরা অন্য কোনো দুধ থেকে পাই না। তার কারণ গরুর বাচ্চার জন্য কিন্তু গরুর দুধ, অর্থাৎ তার গরুর শরীরে যে অ্যান্টিবডি, সেটা কিন্তু বাছুরের জন্য নয়। মোষের দুধের ক্ষেত্রে ঠিক মোষের বাচ্চার জন্য, মানুষের বাচ্চার জন্য। সুতরাং যতদিন পারবেন আপনি ব্রেস্টফিডিং করে যান, তাতে কোনো অসুবিধা নেই। কমপ্লিমেন্টারি কতবার দিনে, তাও কতবার দিনে যখন আপনি দিচ্ছেন বা অন্য ফুড দিচ্ছেন, 1 বছর বাচ্চার বয়স হয়ে গেছে, সুতরাং এখন সে স্বাভাবিক বড়দের খাবার খাবে, এবং 1 বছরের একটা বাচ্চা মানে সে তার মা যতটা খান তার প্রায় অর্ধেক সে সারাদিনে খাবে। ইন বিটুইন আপনি যখনই বাচ্চা চাইবে তাকে মায়ের দুধ দিন, কারণ এই সময় শুধুমাত্র মায়ের দুধ কিন্তু বাচ্চার পেট ভরাতে পারবে না, বা তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটাকে সেই গ্যাপটা আমরা পূরণ করব অন্যান্য খাবার দিয়ে। কিন্তু আমরা ব্রেস্ট মিল্কটা খাইয়ে যাব যতটুকু পারি, যতদিন পারি, যাতে ব্রেস্ট মিল্কের যে অ্যাডিশনাল বেনিফিট, অর্থাৎ তার মধ্যে যে অ্যান্টিবডি গুলো রয়েছে, সেটা বাচ্চার শরীরে সে পায়। কারণ ওই যে রোগ প্রতিরোধক ক্ষমতা, সেটা কোনো খাবারের নেই বা অন্য কোনো দুধের কিন্তু নেই, যেটা মায়ের দুধের মধ্যে রয়েছে। সুতরাং আপনি তাকে নর্মাল বাড়ির খাবার
সেটাই খাওয়াবেন, কোনো বাজারের জাত খাবার খাওয়ানোর দরকার নেই। বাড়িতে আপনি যা ফ্যামিলি ফুড খান সেটাই দেবেন, পরিমাণটা আস্তে আস্তে বাড়াবেন এবং তার সঙ্গে সঙ্গে মায়ের দুধ দিয়ে দেবেন। তবে মনে রাখবেন যে বাচ্চার খাবারে যেন ঝাল বা খুব বেশি মশলা না দেওয়া হয়, সেটাতে তার আর আমার থাইরয়েড আছে, তো ওইটা কি কোনোভাবে বাচ্চার সাথে কোনো লিংক আছে? না, আমার আমার যতদূর ধারণা নেই, সেটা পরে ডাক্তারকে দেখিয়ে নেবেন। হ্যাঁ, এটা একমাত্র endocrinologist কারণ আমি আমি সেকেন্ড ডেলিভারি হয়েছিল আমার আসানসোলে, মানে আমার হোম টাউনে। তো উনি বলেছিলেন যে পরে জিনিসটা, মানে ছোট বাচ্চার ক্ষেত্রে বলছি, যেহেতু ব্রেস্ট ফিড করে, তো উনি বলেছিলেন যে তুমি একবার TSH টা একবার ওর দেখে নিতে। ওটা পরে একবার আরেকটু বড় হোক, আপনি একটু কোনো এন্ডোক্রিনোলজিস্টকে দেখিয়ে ওটা দেখে নেবেন। আচ্ছা, তবে পর্যন্ত শুনিনি, মানে আমার শুনিনি আর কি। না, এটা আমার জানার খুব ইচ্ছে ছিল যে এটাতে কোনো এফেক্ট হয়। পার্বতী দিয়ে যদি ঢুকে যান তাহলে পার্বতী দিকে একটু জিজ্ঞেস করেন, অথবা কোনো এন্ডোক্রিনোলজিস্টকে একটু জিজ্ঞেস করে নিন। আচ্ছা, ডক্টর সেনগুপ্তর সঙ্গে কি হলো কানেকশন? হ্যাঁ, she can just say. পরে গেছে সুদীপ্ত? দেখছি রূপম ওটা করছে। মিতালিদি, আরেকটা প্রশ্ন যেটা অঙ্কিতার ছিল, আমি জানি না ইন বিটুইন আসার মধ্যে হবে কিনা, এই এক বাড়িতে একটি বড় বাচ্চা আর আরেকটি ছোট বাচ্চা, দুজনের দুরকম খাওয়ার একটা, এটা অনেকের বাড়িতেই সমস্যা, কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে একটা মধ্যপন্থা অবলম্বন করা যায় কি? মধ্যপন্থা বলতেও দেখুন, ছোট বাচ্চা যে আছে, আমরা যেটা বলছি যে মানে 6 মান্থস পর্যন্ত, আমি ব্রেস্ট ফিডিং বললাম না, যদি পার্বতীদি এসে যান তাহলে পার্বতীদি বলে দেবেন ওটা। সেটা হচ্ছে যে একটু বলে দিন যে আমাদের যেটা এখন করতে হবে, যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা হওয়ার, ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে প্রেফারেবলি 8 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের ব্রেস্টের মধ্যে দিতে হবে। এবং ওই মায়ের ব্রেস্টের মধ্যে দিলে পরে মায়ের সঙ্গে স্কিন টু স্কিন যে কন্ট্যাক্ট হচ্ছে, তাতে কিছু হরমোন সিক্রিয়েশন হয়, যেটা মায়ের ব্রেস্ট মিল্কটাকে সিক্রিয়েশন, আর্লি ব্রেস্ট ফিডিং ইনিশিয়েশনটাকে আমাদের করতে হবে, সেই ব্রেস্ট মিল্ক সিক্রিয়েশনে হেল্প করছে। এবং বাচ্চা কিন্তু যত তাড়াতাড়ি ব্রেস্ট মিল্ক খেতে শুরু করবে, ততই সেটা মঙ্গল মা এবং বাচ্চা দুজনের জন্য। আচ্ছা, তারপরে আমরা কি করবো, যে 6 মাস পর্যন্ত, আমি খুব শর্টে বলছি, 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ কোন রকম 1 ফোঁটা জল খাওয়ানোর দরকার নেই, এমনকি খুব গরমও যদি থাকে তাহলেও কোনো প্রয়োজন নেই, পুরোপুরি ব্রেস্ট মিল্ক খাবে। এবং কোনো জিনিস, অন্য কোনো খাবার 6 মাস পর্যন্ত দেওয়ার প্রয়োজন নেই, সেখানে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে বা ল্যাকটেশন ফেলিওরও হতে পারে। কারণ একবার আপনি অন্য খাবার খাওয়াচ্ছেন, তারপরে আবার ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন, বাচ্চার কিন্তু একটা নিপল কনফিউশন হয় বা ল্যাকটেশন ফেলিওর হয়। সুতরাং 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ, নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। 6 মাসের পর থেকে যেটা দেখা যাচ্ছে যে মায়ের দুধের পরিমাণটা আস্তে আস্তে কমে আসে। আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী মোটামুটি একজন সুস্থ মা দিনে প্রায় 800 থেকে 850 ml দুধ দিতে পারেন, ব্রেস্ট মিল্ক তৈরি করতে পারেন। আর একজন খুব যদি ম্যালনারিশড মা হন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো তিনি 700 ml পর্যন্ত দিলেন, কিন্তু তার মাইক্রোনিউট্রিয়েন্ট কোয়ান্টিটি অ্যামাউন্টটা ভ্যারি করতে পারে। পার্বতী ছবি আবার দেখা যাচ্ছে। পার্বতী, হ্যাঁ, কানেকশন হয়েছে মনে হয়। হ্যাঁ, আমাদের সাথে এখন ডক্টর সেনগুপ্ত আছেন, তো উনি বলবেন আমাদের সঙ্গে। Good afternoon, everybody. First of all, let me start by apologizing for making you wait for such a long time. I think we have to blame it on the modern communication technology. I had a snag with my computer and my telephone, and therefore this delay. I hope you'll excuse me. Let me thank the organizers for having invited me to this very important seminar, and it is a pleasure to stand before you and to share with you some of my views. Now, the first 1,000 days of life covers the period from conception to 2 years of age, or toddlerhood. Now, there is a story
that says that someone once asked Napoleon, at what age should a child's education begin? To this, Napoleon is supposed to have replied, 20 years before his birth, with the education of his mother. I don't know whether the story is true, but there is no doubt that the statement that the education of the child should start with the education of the mother is certainly true. In this context, I would like to substitute the term healthcare for education. We cannot have healthy children unless our mothers are healthy. And of course, this brings us to think of the girl child. Girl children must be looked after and nurtured not only in their own right as individuals, but also as the future mothers of our society. And the sooner we think of this, better, and the sooner we take care of this, the better. The foundation of good health and neurodevelopment are laid during pregnancy and throughout the first 2 to 3 years of life. These are hampered by malnutrition, which may be undernutrition or obesity. We often forget that obesity is also malnutrition. Both of these are detrimental to neurodevelopment and development of all other parameters. And I don't want to discuss nutrition during pregnancy. This will be dealt with by the next speaker. So I will go on to the birth of the child and what is most important after the birth of the child, the feeding and nutrition. When we think about food, we have to take a few factors into account. Number one, is it health promoting? Number two, is it available, affordable, and acceptable? And number three, is it environment friendly? And this last one is extremely important. Well-chosen foods that are locally available can and does address all these factors. Soon after the birth of the baby, we have to make sure that the baby is well and breathing normally, which we make sure by seeing if the baby is crying. If the baby is crying healthy, has a healthy cry, that means that the baby's respiratory is fine and the baby is breathing normally. And just let me share a thought with you. To a pediatrician attending a birth, a baby's first cry is the sweetest music that a pediatrician can get. It's the sweetest music. Until the baby cries, we hold our breath. And then once the baby cries, well, we breathe again. And the baby must be wrapped in a cloth, must be dried, not cleaned. The vernix that is attached to the baby's skin should not be cleaned. The baby is dried, wrapped in a cotton cloth, and placed on the mother's chest. This is known as early placement. And preferably there should be skin-to-skin contact. The baby should not be covered completely. Mother and baby can be covered together with a sheet. The baby should be in skin-to-skin contact with the mother. And it has been seen that even if the baby is placed on the mother's abdomen, provided the baby hasn't been born by a cesarean section, then the baby crawls by itself without any help. The baby crawls up to the mother's breast and attaches herself to the mother's breast. And this is an amazing thing. It is an amazing thing to watch. So the first thing is that we have to make sure that the baby is dry and warm and place the baby on the mother's chest or abdomen and help the baby to breastfeed. This is very necessary and it should be done immediately after birth or certainly within 1 hour of birth and not later than that. And besides containing all the nutrients that are necessary for a rapidly growing
baby, breast milk also helps to regulate the temperature of the baby, the blood sugar regulation, decreases infection and mortality and morbidity, particularly in the preterm infants. And later on in childhood, it also decreases behavior problems. Breastfeeding and good child nurturing is particularly important at this present time when we are passing through a crisis and community care and essential services are disrupted. So there is only the mother and the baby, maybe in hospital and soon after discharge at home. And we want to make sure that they have been instructed and trained previously to help the mother to breastfeed and look after the child. The question has often been raised as to whether a mother who is infected by COVID-19 should breastfeed her infant. Is it not a strange thing that in any critical situation, the first casualty that tends to be breastfeeding, and this is not really justified. It is wrong. And there is no contraindication to breastfeeding in a mother who is affected by COVID-19. And from the available data, we find that transmission of the virus to breast milk is most unlikely. Virus particles have been found in breast milk, but these are not capable of replicating, and unless they replicate, they cannot infect. And they are not capable of reaching the target organs by overcoming the defenses of the infant. Moreover, secretory IgA has been found in breast milk, which offers protection to the infant. So, the present recommendations of WHO are to follow the usual practices of breastfeeding, that is, early initiation, rooming in, and exclusive breastfeeding for 6 months. With this, the mother must practice meticulous hand washing with soap and water and maintenance of strict hygiene, and she must wear a face mask while breastfeeding her infant. These are the extra precautions that she must take. The risks of morbidity and mortality associated with not breastfeeding by far outweigh the risks of breastfeeding by a COVID-positive mother, which are virtually negligible. Moreover, it has been seen that children, if infected with COVID-19 or related viruses, tend to have a less severe illness than adults. Let us accept that from time to time we will be visited by natural or man-made disasters such as flood, fire, famine, earthquake, and so on. It is at these times that the multinational companies producing breast milk substitutes seize their opportunity and promote their products, usually through some unsuspecting agency, for the use of supposedly needy babies who have already been breastfed. This spells disaster. Not only does the use of these undermine breastfeeding, but they are detrimental to infant health. In addition, the refuse left behind by the trail of artificial feeds adds to environmental pollution and harms the ecological system. So, it is very important to be on our guard and not fall prey to these elements. Breastfeeding should be continued for 6 months and only breastfeeding. The child should be kept clean, and after the first 10 days or so should be given a bath. After the first 10 days, the vernix should not be removed during this time. Should be 10 days is the time for the first bath, and an oil massage in our country is advocated. We don't learn this from Western countries, but we massage our babies with a vegetable oil, and oil massaging means massaging, not just applying oil.
massaging with the minimum amount of oil that is necessary, and cleaning the baby completely with oil and water. Soap application does not need to be done every day, but the napkin area needs soap now and again. Maybe it is a good idea to apply soap to the napkin area, gentle soap, and then dry it and apply some white Vaseline or some emollient like that. Breastfeeding, there is no fixed time for breastfeeding. Children make their own routine, and some babies will sleep through the night, some babies will wake up through the night to take breastfeed. And the mother, during these times, the hormones that are produced during breastfeeding lets the mother rest. She may not sleep, but she relaxes. The hormones are relaxing, and they do rest her. And the clothes that a baby wears should be cotton clothes. If diapers are used nowadays, then they should be changed frequently, preferably of cotton diapers, maybe a plastic sheet over a cotton diaper, but diapers should be changed frequently. And the baby should sleep with the mother. For the first 6 months, no other feeds are required. You're only breastfeeds and no water even. If the baby is given vitamin drops, which we do nowadays, then the vitamin drops can be given. Because of the doubtful sunlight, we give vitamin D drops to the babies nowadays. So that can be given. Apart from that, breast milk and nothing other than breast milk. After the first 6 months, we start with complementary feeds. Complementary feeds together with breastfeeding. Now, I would like to give you an outline of what I follow in practice. It is in keeping with the recommendations, with 1 or 2 changes maybe, which I have found work well. Ideally, complementary food should start at the completion of 6 months, and breastfeeding must be continued. The best solid food to start with is maybe a soft fruit, like a banana, softened ripe banana, ripe papaya, or ripe chiku, something like that in the morning, in very small amounts, gradually increasing. And in the afternoon and at lunchtime, a food like khichdi, cooked with vegetables and oil. It is advisable. Some authorities avoid spices, but I usually say it is advisable to add spices like haldi, jeera and ginger to the khichdi in small amounts, because spices add to the taste and they are also a source of micronutrients. Apart from that, it brings the taste of the family food. It introduces the child to the taste of family food. At first, the baby will take only about 2 to 3 tablespoons of food and should not be forced to take any more. Gradually, the amount is increased from once to twice a day, depending on the child's hunger. Foods must be well mashed, very well mashed, and breastfeeding is continued. By about 7 to 8 months, boiled jeera or maybe chhattu can be added to the fruit in the morning as breakfast, and khichdi should be continued. The total number of meals at this age, 7 to 8 months, should be 3 per day, and the amount of each meal should be 2/3 of a 250 ml bowl. That is approximately 160 to 170 milliliters. By about 8 to 9 months, a baby can take about 200 milliliters of food at one time. By 9 to 12 months, food should be soft and chopped into little pieces, which the child can pick up with his fingers.
and that should be encouraged. Then the child gets to know the feel of a food, gets to know that this is this colored fruit, this orange colored fruit, orange colored piece of food, say it's a piece of carrot, picks it up. It feels like this. And if I put it in my mouth, this is what it tastes like. And so that way, his cognitive development, his outlook changes completely. He learns. The total number of meals should be 3 with 1 snack. And each meal should consist of about 3/4 of a 250 milliliter bowl, that is approximately 180 to 200 milliliters. The snack can be an extra banana or some boiled vegetables with ghee or oil, and with the fruit we can give some roasted and powdered nuts in very small amounts. And these additives enhance the nutritive value of the foods. Gur can also be added to the fruit, to the crushed fruit in the morning, and this is also a very good source of micronutrients. Family foods can be tried at this stage or even earlier if it is acceptable to the child. The sooner we introduce the child to family foods, the better it is. And there is one strange thing about exclusively breastfed children, and they like bitters. They like bitter food. They don't refuse bitter food. Whereas children who are bottle fed or fed on non-human milk will accept only very certain kinds of food, very sweet food. Breastfed children will not accept sugary sweet foods, but they will accept the sweet of fruit, they will accept food, but they will not accept sugar. This is something very strange that I've found. By 24 months, a toddler should be having 3 meals, each consisting of 250 ml or more according to the appetite, and this should consist of family food with 2 snacks, and breastfeeding should be continued at all times. By 24 months, that is 2 years, a baby should be taking about half of what his mother's intake is. After the child is used to, at 9 to 11 months, we can introduce fish in this part of our world. After the child is used to fish, chicken can be added to the meals. Eggs should be added after 1 year of age, as this is the more allergenic than fish or chicken. This is my practice. I find that later addition of animal foods, say from 9 or 10 months, cuts down the incidence of allergies. So this is what I start with the least allergenic food, that is fish, and then go on to the next one, which is white meat, chicken, and then last, the most allergenic, which is egg. For vegetarians, special attention is to be paid to include a mixture of dals, various kinds of dals, beans, especially soya bean, and nuts. I'm sure Mrs. Paloti, speaking after me, will have a few comments about nuts. There is no fixed time for withdrawal of breastfeeding, which should go on as long as the child desires. It's up to the child. When he or she feels secure and comfortable enough, she'll automatically stop it. Diets must be balanced. I learned from one of my colleagues the best way to remember a balanced diet is to think of our national flag. The saffron can stand for dals and colored fruit and vegetables. The white for cereals, and the green for green vegetables like shan. The chakra I take for oils, ghee, and animal foods. For a diet to be balanced,
something from each group ought to be given every day. It must be remembered that food an exclusively breastfed baby accept food that the rest of the family members would not dream of touching. They do not like bland food. They'll take bitters, but they will not take bland food. At these troubled times, when health service is less than desirable and unstable, it is vital to stay well and healthy. One of the most important ways of doing this is to follow a correct, healthy and balanced diet. Instant and prepared foods, refined foods like sugar and junk foods must be avoided. They often contain too much sugar, salt and unhealthy additives, which are very low on nutrition. Consumption of these undermine the health and usher in disease. Moreover, the waste, plastics, packing materials, left over from the packaging of these foods accumulate and destroy the ecosystem. It is said that there appears to be some connection between the present pandemic and environmental degradation caused by us. If that is so, then it is all the more important that we do our utmost to make whatever amends we can. One way of doing this is to prevent waste as much as possible, in many ways as possible, and avoid using non-biodegradable substances whenever we can. We must try and avoid another catastrophe like this present one. The next one won't be easy. Let me tell you that. It won't be easy. It will be very, very difficult. So let us try and prevent it. Thank you very much for giving me a patient hearing. Thank you, Dr. Sengupta. It was wonderful. It was wonderful. I know it's a one-way communication. We can't. I don't think you can hear us right now. You can probably go back to the Facebook live session later on and hear me. But it was really wonderful. আমি যদি একবার বাংলায় আরেকবার বলি আর অঙ্কিতা আপনি যদি মাইকটা একটু অন করেন তাহলে যদি 2 মিনিট যদি আর থাকতে পারেন। আমি জানি অঙ্কিতার একটা সমস্যা হচ্ছে বাড়িতে দুটি বাচ্চা, একটি বড় একটি ছোট, এবং অনেকক্ষণ অঙ্কিতাকে আটকে রেখেছি। অঙ্কিতা আপনার একটা প্রশ্ন যেটা ছিল সেটা বোধহয় উত্তর পেয়ে গিয়েছেন। ব্যালেন্স ডায়েট নিয়ে আপনার একটা প্রশ্ন ছিল যে ঠিক বাচ্চাকে কি খাওয়ালে মিতালি ম্যামের কাছে পেয়েছেন। আচ্ছা, আপনার আরেকটাও প্রশ্ন আপনি একদম শুরুর দিকে করেছিলেন যে স্লিপ সাইকেল, সেটাও আপনি পেয়েছেন। হ্যাঁ, আর এমনি আপনার সঙ্গে আগে কথা প্রসঙ্গে যেটা হচ্ছিল যে ঠিক কতটুকু খাওয়ালে বাচ্চার পেট ভরবে বা ঠিক কি খাওয়াবো সেটা ম্যাডাম পার্বতী সেনগুপ্ত, ডক্টর পার্বতী সেনগুপ্ত উনি বললেন। এমনিতে তো 2 ঘন্টা অন্তর অন্তর মানে খাওয়াতে বলেন পিডিয়াট্রিশিয়ানরা। তো মানে ঠিক কি দিলে বাচ্চাকে সেই 2 ঘন্টার মধ্যে তার প্রপার মানে নিউট্রিশনটা যে পাবে, মানে কতটা কি দেবো। মায়েরা তো মানে চিন্তা করে যে এটা খাওয়ালাম এরপরে কি খাওয়াবো, এটা যদি মানে তারপর কিছু না পেলে সেরেল্যাক ধরিয়ে দেয়, ওটাই মানে ইজিয়েস্ট সেই যেটা। তো এইগুলোই আমার যে আর কি অল্টারনেটিভ দেওয়া যায় এখন বাচ্চাদের জন্য যেটা পুষ্টিকর বাচ্চার, যেটা ম্যাম একটু আগে বললেন যে প্যাকেটিং ইয়েগুলো যেটা অ্যাভয়েড করতে বললেন, ওইগুলো তো অবশ্যই মানে অ্যাভয়েড করা দরকার প্রত্যেকের। তো কি খাওয়ালে বাচ্চার ভালো হয়, মানে পুষ্টিটা একটু জানলে ভালো হতো। হ্যাঁ, মানে সেইটাও কিন্তু ওনার কথার মধ্যে বলেছে। আপনি আমার মনে হয় অনেকক্ষণ আটকেছি, আপনি এবার ফেসবুক লাইভে থাকুন। মিতালি দিকে আবার আমরা 1 মিনিট। অঙ্কিতা তো আপনার ওই খাবারের উত্তরটা তো বোধহয় আপনি পেলেন এবারে, যে বাচ্চাকে কি দেবেন আর কি কিরকম খাবার কতটা দিলে পরে হয়, সেই উত্তরটা তো আপনি পেয়েছেন। আর সেরেল্যাকটা দেওয়াটা ঠিক এখন বাচ্চাকে, সেটা আমরা মিস পালোধির কাছ থেকে শুনি, আবার মিতালি দি কি বলেন আমরা দেখি, জিজ্ঞাসা করছি আমরা ওনাকে। হ্যাঁ,
আর আমার মনে হয় আমরা যদি একটুখানি যেটা এবার মিতালি দিকে নিয়ে আসি এবার। হ্যাঁ, না আমার মনে হয় আমরা এখানে যদি একটুখানি ব্যাঙ্গালোর থেকে পাঠানো আমাদের একটা ভিডিও আছে, ওইটা একটুখানি শুনে নি, তারপরে মিতালিদির কথাটা আমরা শুনে নি। একটা ছোট্ট ভিডিও আছে। হ্যাঁ, একটা ছোট্ট ভিডিও আছে ব্যাঙ্গালোর থেকে, আরেকজন মা তিনি পাঠিয়েছেন তার একটা বার্তা আর কি। সেইটা উনি এই সময়ে কিরকম আছেন ওখানে সদ্য বাচ্চা নিয়ে, সেইটা আমরা একটু শুনে নিই। রূপম যদি সেইটা চালাতে পারেন সেই ভিডিওটি। রূপম, সেটা কি চালানো সম্ভব? হ্যাঁ, দিয়েছে। এই তো। আমি পৌশমী চক্রবর্তী বলছি। আমার 5 মান্থসের একটি বেবি আছে। আমার প্রেগনেন্সির সময় ননভেজ খাবারে অ্যালার্জি ছিল, তাই আমার ডায়েটে ছিল এভরিডে 5 টাইপস অফ ফ্রেশ ফ্রুটস, মিল্ক, ডাল, লটস অফ ভেজিটেবল, কার্ড, রাইস অ্যান্ড রুটি, এবং এভরিডে আমি 4 to 5 লিটার্স জল খেতাম। ডেলিভারি লাস্ট 3 মান্থসে আমার ডেয়ারি প্রোডাক্টেও স্যুট করছিল না, তাই সেই সময় আমি ডেয়ারি প্রোডাক্টের সাবস্টিটিউট এভরিডে 2টো বয়েলড এগ খেতাম। আফটার ডেলিভারি আমি ননভেজ খেতে স্টার্ট করি, এবং সেই সময় আমি আমার ডায়েটে নতুন করে অ্যাড করি লটস অফ ড্রাই ফ্রুটস অ্যান্ড ওটস। ডেলিভারি উইদিন 2 আওয়ার্সের মধ্যে আমি আমার বেবিকে ফার্স্ট ফিড করাই, এবং আমার বেবি এখনো ব্রেস্ট ফিডের ওপরেই আছে, এবং ডক্টরের অ্যাডভাইসে আমি বেবিকে এভরিডে ভিটামিন D3 মেডিসিন দিচ্ছি। থ্যাংক ইউ। Thank you, Paushami. I'm sure you'll be watching this Facebook There's live one session. question. And thank you so much for sending us this video with. There's one question. When is it advisable to give water to baby? But Mr. Arup Chakraborty is asking. Mitali di. Yeah. Mitali di, mic off. হ্যাঁ, আগেই যেটা বলেছি যে 6 মাস পর্যন্ত কোনো রকম জল দেওয়া যাবে না, কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে প্রচুর জল থাকে যেটা শিশুর জলের চাহিদাটা পূরণ করে দিতে পারে। সুতরাং 6 মাসের পরে আপনি জল দিতে পারেন, 6 মাস পর্যন্ত একদম না, 6 মাসের পরে জল দিন। আচ্ছা, একটা প্রশ্ন এখানে যেটা আমরা ভিডিওটাতে দেখলাম যে উনি বলছেন প্রথম দিকে আমার অনেক ননভেজে অ্যালার্জি ছিল, এবং শেষের দিকে বলছেন যে প্রেগন্যান্সি শেষের দিকে এসে তখন মিল্ক প্রোডাক্টেও অ্যালার্জি। তো যেসব মায়েদের এরকম হবে তারা কি করবেন? হ্যাঁ, এটা হতেই পারে ননভেজে অ্যালার্জি, মানে উনি অবশ্য যদিও এটা খুব ক্লিয়ার করে বলেননি, যেমন ডিমে অ্যালার্জি হতেই পারে, যে কোনো মানুষেরই ডিমে বা চিংড়ি মাছে বা কিছু কিছু মাছে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি হওয়ার ব্যাপারটা তো একজন পুরোপুরি পার্সন স্পেসিফিক। তো সেক্ষেত্রে যদি তার ডিমে অ্যালার্জি থাকে, ডিমের অ্যালার্জি যেটা হয় ডিমের সাদা অংশটা বা অ্যালবুমিন থেকে অ্যালার্জি হয়, ডিম খাবেন না উনি, বা সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা খাবেন, দুটো ডিমের কুসুম খেতে পারেন, বা পরিবর্তে যদি উনি, পরের প্রশ্নটা কি ছিল? শেষের দিকে মানে প্রেগন্যান্সির শেষের দিকে তখন ওনার মিল্ক প্রোডাক্টেও অ্যালার্জি হয়ে গেছিল। এটাও হতে পারে। তাহলে যার যে প্রোডাক্টটাতে অ্যালার্জি আছে সেটা বাদ দিতে হবে। যেমন দুধটা আমরা খাই কেন? দুধটা মূলত প্রোটিন দেয়, খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে দুধের মধ্যে, যেটা আমাদের লাগে কাজে। তো সেটা যদি কারো অ্যালার্জি থাকে দুধে, সেই দুধ খাবে না। অ্যালার্জি বলতে কি হয়, দুধে যেটা হয় সেটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স হয়, অর্থাৎ দুধের যে কার্বোহাইড্রেট সেটা অনেকেই হজম করতে পারেন না। দেখা যায় যে অ্যাসিডিটির সমস্যা হয়, পেট ফেপে যায়, চাপ লাগে বা পেটটা ভারী লাগে, এরকম হতে পারে, এটাকে বলে ল্যাকটোজ ইনটলারেন্স। তো ল্যাকটোজ ইনটলারেন্স যদি কেউ কারো থাকে, তিনি দই ট্রাই করতে পারেন, কেন দইটাতে দেখা যায় যে ল্যাকটোজটা যখন দইটা পাতা হয় ওটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্টেড হয়, সেটাতে সাধারণত হওয়ার কথা না। তাতেও যদি হয় তাহলে দই মিল্ক প্রোডাক্টটা বাদ দিয়ে উনি প্রোটিন এবং ক্যালসিয়াম অন্যভাবে খাবেন। আগে যেটা বলেছে মাছ খেতে পারেন, উনি ডিম খেতে পারেন, মাংস খেতে পারেন, বা সয়াবিন খেতে পারেন, ডাল খেতে পারেন, এখান থেকে এগুলো পেলেন, প্রোটিনটা পেলেন। আর ক্যালসিয়ামের জন্য উনি শাক পাতা খাবেন, শাক পাতাতে বা যদি ছোট মাছ খেতে পারেন, ছোট মাছ ওই কাঁটা সহ যে মাছগুলো আছে সেগুলো যদি খাওয়া যায়, সেই কাঁটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যেতে পারে। মানে আমাদের একটা ফুডে যদি সমস্যা হয় তখন আমাদের অন্য ফুডে, যার জন্য আমরা নিউট্রিশনিস্টরা বলে থাকি যে ডাইভার্সিফাই ইওর ফুড, অর্থাৎ আপনি যত বেশি রকমের খাবারটা খাবেন
তত বেশি আপনার শরীরে নিউট্রিয়েন্ট যাবে। বিভিন্ন খাবারে, কোনো খাবারে একটা নিউট্রিয়েন্ট বেশি থাকে, অন্য খাবারে হয়তো সেটা কম থাকে। কাজে আমরা যদি যত মিক্স করে আমরা খাবো তত বেশি আমরা নিউট্রিয়েন্টটা পাবো। এবং এখন যে কনসেপ্টটা এসছে মাই প্লেট কনসেপ্ট। মাই প্লেট কনসেপ্ট মানে আপনি যদি একটা 9 ইঞ্চি ডায়ামিটারের থালা নেন, তার অর্ধেকটা থাকবে ফল, সবজি এবং শাক, আর বাকিটার মধ্যে আরেকটা পোর্শন থাকবে আপনার মাছ, মাংস বা ডিম বা এই জাতীয় খাবারগুলো, বাকিটা থাকবে আপনার কার্বোহাইড্রেট অর্থাৎ সিরিয়াল, পালসেস এবং ডাল এগুলো। তো মাই প্লেট কনসেপ্টটা হচ্ছে এখন লেটেস্ট, এটা প্রচার মানে লাইমলাইটে আর কি এসছে। আর কিছু প্রশ্ন আছে? আমরা বোধহয় আমাদের অনুষ্ঠানের একদম শেষে এসে পৌঁছেছি। আচ্ছা, পার্বতী দি বোধহয় কমপ্লিমেন্টারি ফিডিংটা বলে দিয়েছেন, তাই না? বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারটা। হ্যাঁ, বাচ্চাকে খাওয়ানোর কথাটা কিছুটা বলেছেন, ব্রেস্ট ফিডের কথাটা বলেছেন। আচ্ছা, তাহলে আমি একটু দুটো একটা লাইন বলে দিই যে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। 6 মাসের পরে ব্রেস্ট মিল্কের পরিমাণটা আস্তে আস্তে কমতে আসে, কিন্তু বাচ্চার মানে ফিজিওলজিক্যাল বা ফিজিক্যাল রিকোয়ারমেন্টটা কিন্তু বাড়তে থাকে। কাজেই তখন যদি আমরা তাকে অন্য খাবার না দিই তখন কিন্তু সমস্যা হয়। এখন আমি বুঝবো কি করে যে 6 মাস থেকে, কিন্তু 6 মাসের পর থেকে একটা বাচ্চা কিন্তু প্রকৃতি তাকে রেডি করে দিচ্ছে যে বিভিন্ন খাবার সে খেতে পারে। সে কি কি খাবার খেতে পারে আমরা কতগুলো তার সাইন দেখতে পাই, যে তাকে অন্য খাবার যে দেওয়া যায় সেগুলো কতগুলো জিনিস দেখে বোঝা যায় যে অন্য খাবার তাকে দেওয়া যেতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কি, এই সময় কিন্তু বাচ্চা ঘাড়টা শক্ত হয়ে যায়, সে ঘাড় সোজা করে থাকতে পারে, অর্থাৎ সে খাবার চাওয়ার মতো একটা অবস্থা কি, ঘাড়টা সে সোজা করে রাখছে, তাকে আমরা মাথাটা তুলছে, খাবার দেখলে সে খাবার ইচ্ছা প্রকাশ করছে, এইরকম যখন অবস্থাটা হচ্ছে তখন আমরা বুঝবো যে তার এখন তাকে অন্য খাবার আমরা দিতে পারি। সেই সময় আমাদের তাকে অন্য কমপ্লিমেন্টারি ফুড বা পরিপূরক আহারটা দিতে হবে। এখন তারপরে সে চিবোতে পারছে এবং খাবার, অন্যান্য জিনিসগুলোকে খাবার দেখলে বা কোনো জিনিস দেখলে সে হাতে দিয়ে তুলে মুখে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এগুলো আমরা বলছি কিউজ অফ ফিডিং। কিউজ, এই কিউজ গুলো আমরা দেখবো এবং সেই অনুযায়ী তাকে আমরা খাবারটা দিতে পারি। কি দেবো? প্রথমে আমরা যেটা দেবো, যে মায়ের দুধ সে খাচ্ছিল, মায়ের দুধ কিন্তু খাবে 2 বছর পর্যন্ত বা তার যতদিন পারবে মায়ের দুধ আমরা তাকে দেবো, যেটা আমি আগেও বলেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা ঘরের যে সমস্ত খাবার, হোম ফিডিং, যেগুলো হোম বেসড কমপ্লিমেন্টারি ফুড, সেগুলো দেবো। কি কি দিতে পারি? আমরা সুজির পায়েস দিতে পারি, আমরা আটা বা ছাতু দিয়ে পায়েস দিতে পারি। আর একটা জিনিস যেটা এখন বলা হয় যে ARF অর্থাৎ অ্যামাইলেস রিচ ফুড আমরা বলি, সেটাতে হচ্ছে যে যে কোনো সিরিয়াল প্রোডাক্ট অর্থাৎ গম বা চাল, গমটাকে আমরা অঙ্কুরিত করে নিলাম, তারপরে সেটাকে আমরা ড্রাই করে গুঁড়ো করে দিলাম, তখন তার মধ্যে দেখা যায় যে এই খাবারটা দিলে পরে তার অ্যালার্জি হওয়ার চান্সটা কম থাকে। এবং এই খাবারের খুব হালকা, অর্থাৎ মা একটা সিরিয়াল বেসড খাবার দিচ্ছেন, হয়তো মুড়ির পায়েস বা চিড়ের পায়েস দিচ্ছেন, বাচ্চার স্টমাকটা তো ছোট, আমি একসঙ্গে অনেকটা খাবার দিলে সে নিতে পারবে না। যে আমি যদি ওই ARF পাউডারটা তার মধ্যে মিশিয়ে দিই, তখন দেখা যাবে যে অল্প খাবারটা হলেও তার মধ্যে নিউট্রিটিভ ভ্যালুটা বেশি থাকছে, বাচ্চা সহজে হজম করতে পারছে। এটা আমরা করতে পারি। মোটামুটি ভাবে যখন 1 বছর বয়স, তখন আমরা তাকে দিনে 3 থেকে 4 বার একটা বড় বাটি অর্থাৎ 250 ml বা 250 ml এর এক বাটি খাবার প্রতিবারে দিতে পারি। এবং এটা এক একটা বাচ্চা তো এক এক রকম খায়, সব বাচ্চা সমান খায় না, এবং প্রত্যেক বাচ্চার কিন্তু টেস্ট আলাদা, তার খাবার ফিডিং প্যাটার্নটা আলাদা। তো সুতরাং সেইভাবে আমরা দিতে পারি। এছাড়াও আমরা দিনের বেলা তাকে বিভিন্ন ফল, যেমন কলা, সবেদা, কমলা লেবু, আম, পেঁপে, এই ধরনের খাবারগুলো আমরা অবশ্যই দেবো। সেখান থেকে কিন্তু সে ভিটামিনস গুলো পাচ্ছে, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো পাচ্ছে, এবং আয়রন বা সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো এখান থেকে সে পাবে। এছাড়া আমরা যেটা করবো, যে বাচ্চাকে সঙ্গে নিয়ে খেতে বসানো, অর্থাৎ বাড়িতে সবাই খেতে বসছে, তার সঙ্গে বাচ্চাকে একসঙ্গে নিয়ে খেতে বসা। তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে সেখানে কিন্তু আমরা যেটাকে বলছি যে অ্যাক্টিভ ফিডিং, অর্থাৎ অন্য বাচ্চারা খাচ্ছে, আমি আবার ছোট বাচ্চাটাকেও খেতে বসালাম এবং তাকে উৎসাহিত করলাম যে তুমি খাও, অর্থাৎ তার আই টু আই কন্ট্যাক্ট করা, তার মাথায় একটু হাত দেওয়া, পিঠে একটু হাত দেওয়া, অর্থাৎ মায়ের স্পর্শটা সে চেনে, তাকে বলছি আমরা অ্যাক্টিভ ফিডিং করা। এবং এই অ্যাক্টিভ ফিডিংটা কিন্তু ভীষণভাবে দরকারি। এবং অ্যাক্টিভ ফিডিং যখন আমরা দেবো, তখন কিন্তু আমরা অন্য হয়তো আরেকটা বাচ্চাকে খেতে বসেছি, সে হয়তো একটু বেশি খেয়ে ফেলছে, সে হয়তো একটু তাড়াতাড়ি খাচ্ছে, তখন কিন্তু আমরা বলবো না এই ও তোর দাদা খেয়ে নিচ্ছে তুমি খাচ্ছ না, এরকম কিন্তু বলবো না, আমরা ওকে উৎসাহিত করবো। আর কি করতে পারবো আমরা? রেসপন্সিভ ফিডিং,
অর্থাৎ বাচ্চা যে খিদে পাচ্ছে, বাচ্চা যে খেতে চাইছে, সেই খাবার যে এটা আপনি তাতে রেসপন্স করবেন। এবং একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, এই কিউজ গুলো তারা দেয়। যেমন প্রথমে কিন্তু বাচ্চা যখন খিদে পায় সে কিন্তু কাঁদে না, প্রথমে হাঁ করে, তারপরে মুখে আওয়াজ করে, জিভটাকে নাড়ে, জিভটা বার করে, তারপরে হয়তো আঙুলটা মুখে দেয়, আঙুলটা চষে, তারপরে লাস্টে কিন্তু সে কাঁদে। এবং মা বা কেয়ার গিভার তাকে কিন্তু এই কিউজ গুলো, এই সাইন গুলোকে জানতে হবে যে বাচ্চার খিদে পেয়েছে, এখন ওকে আমার খেতে দেওয়াটা দরকার। এছাড়াও আমরা বলছি যে এই 1 বছর বা 8-9 মাস থেকে আমরা ফিঙ্গার ফুডস দেবো। ফিঙ্গার ফুডসটা কি না, দিনে অন্তত 4-5 বার হয়তো আমি অন্য খাবার দিলাম, পরিজ জাতীয় খাবার দিলাম, বাকিটা ফিঙ্গার ফুডসটা কি না, আমি একটু আলু সেদ্ধ তার হাতে দিলাম, একটু গাজর সেদ্ধ তার হাতে দিলাম, একটু পাউরুটির টুকরো হাতে দিলাম, একটু স্ক্রাম্বলড এগ বা অমলেট করে একটু হাতে দিলাম। অর্থাৎ তার হ্যান্ড টু মাউথ যে কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনটা আমরা তাকে আরো এনকারেজ করছি, সে নিজে নিজে খেতে পাচ্ছে। তো এই, হ্যাঁ বলুন। এটা ঠিক কিরকম বয়স নাগাদ শুরু করাটা সবচেয়ে ভালো হয়? মোটামুটি 7-8 মাস বয়স থেকে আমরা খেতে পারি, আর তখন পুরোটা পারবে না, তখন সমস্ত কোঅর্ডিনেশন গুলো চালু হয় না, কিন্তু ওই 8-10 মাস বয়স থেকে খেতে পারে। এবং এই সময় কিন্তু আমরা ওকে ডিমও দেবো, ডিম দেবো, মাছ, অর্থাৎ অ্যানিমাল প্রোটিনটা আমরা ইন্ট্রোডিউস করলাম। ডিমে অনেক সময় অ্যালার্জি হয়, সেই অ্যালার্জিটা কিন্তু হয় সাদা অংশটাতে, অর্থাৎ অ্যালবুমিনটাতে। সেজন্য যদি সেরকম ঘটনা ঘটে তাহলে তাকে আমরা কুসুমটা দেবো বা এগ ইয়াকটা দেবো। এবং সেটা সবসময়, মানে আমি আমার ক্লিনিক্যাল ইয়েতে দেখেছি যে ওই ডিমটাকে সেদ্ধ করে তার সঙ্গে একটু আলু সেদ্ধ, একটু ছাতু সেদ্ধ, যদি সেই ছাতুকে একটু ভালো করে মিশিয়ে একটু অল্প একটু মানে কি বলবো মাখন দিয়ে যদি খাওয়ানো যায়, সেটা সব থেকে ভালো হয়। তবে এখন আমরা যেটা বলছি যে বাচ্চার খাবারে চিনি বা নুন দুটোই অ্যাভয়েড করতে, এটা যতটা অ্যাভয়েড করতে পারবো আমরা ততটাই ভালো, নর্মাল খাবারটা। এটা কতদিন পর্যন্ত চিনি নুন সম্পূর্ণ অ্যাভয়েড? যতদিন ও নিজে কমপ্লিট নর্মাল খাবারে না যাচ্ছে, যদি মেশাতেও হয় খুব অল্প পরিমাণে, কারণ এই চিনি খাওয়ানো বা নুন খাওয়ানো এগুলো হচ্ছে একটা অ্যাডাপটিভ ইয়ে। আর যেহেতু আমাদের নুনের সঙ্গে হাই ব্লাড প্রেশারের একটা খুব ক্লোজ রিলেশন আছে, সেজন্য অ্যাভয়েড না খেলেও কোনো অসুবিধা নেই, কারণ সোডিয়াম তো আমরা সোডিয়ামের জন্য নুনটা খাই, তো অন্যান্য শাকসবজি বা খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে সোডিয়াম থাকে, আলাদা করে না মেশালেও আমাদের চলে। তো এই ফিঙ্গার ফুডসটা কিন্তু আমাদেরকে দিতে হবে। আর রাতে অবশ্যই যেটা এনশিওর করতে হবে, অনেক সময় মায়েরা বলে থাকেন যে আমার বাচ্চা রাত্রেবেলা খায় না, ঘুমিয়ে পড়ে, এই ব্যাপারটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে কিন্তু এখন ওদের শরীরে তো নিউট্রিয়েন্টের স্টোর গুলো কম, অটোমেটিক্যালি মানে আমাদেরকে অবশ্যই নিউট্রিয়েন্ট গুলোকে দিতে হবে খাবারের মাধ্যমে। সুতরাং রাত্রিবেলা খাওয়ার আগে মানে খাবারটা যেন কোনোরকমই স্কিপ না করে, বা সকালবেলা উঠেও তাকে খাওয়াটা দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা কিন্তু ব্রেস্ট মিল্কটা কন্টিনিউ করবো, যদি সম্ভব হয় তাতেও আমরা ব্রেস্ট মিল্ক দিতে পারি। আমার মনে হয় আমাদের মধ্যে সময় একদমই শেষ হয়ে এসছে। আর হ্যাঁ বলুন, নিশ্চয়ই নিশ্চয়ই। মারধর করা যাবে না, খাচ্ছিস না বলে ধুম করে বাঁধলো, হ্যাঁ বা কানটা, এটা কিন্তু না করে বাঞ্ছনীয়, তাতে কিন্তু ও মানে একটা খাবারের প্রতি ভীতি হবে বা একটা অসুবিধা হবে। সুতরাং ওকে আমাকে উৎসাহিত করতে হবে খাবার ব্যাপারে, খাবারটাকে উৎসাহিত করতে হবে, সকলের সঙ্গে একসঙ্গে খাবারটা দিতে হবে। সব থেকে ভালো হয় যে আমরা কালার্ড ফুড যদি দিই, অর্থাৎ মা বাবা বাচ্চা সবাই একসঙ্গে খেতে বসছেন, বাচ্চার সাথে আমরা একটু গাজর সেদ্ধ, একটু বিট সেদ্ধ, একটু কুমড়ো শাক, অর্থাৎ কালার গুলোকেও চিনবে এবং ওকে উৎসাহিত করতে হবে যে তুমি নিজে হাতে করে খাও। আমি শুনেছি, পড়েছিলাম একটা স্টাডিতে যে জাপানে ওরা যখন মিড ডে মিল দেয়, এমনকি একদম প্রাইমারি সেকশনের বাচ্চাকেও যখন সয়াবিন মিল্ক দেওয়া হয়, সেই মিল্কটা সম্পর্কে টিচার কিন্তু বাচ্চাকে বলেন যে ওই সয়াবিন মিল্কের যে মানে ইউজফুলনেস বা তার যে নিউট্রিটিভ ভ্যালু, কেন সেটা খাওয়া দরকার, সেটা বাচ্চাকে শেখানো হয়। এবং আমার আরেকটা মনে হয় যে এই যে এইবারে ন্যাশনাল নিউট্রিশন মান্থের যে আমাদের থিম এসছে, তার মধ্যে এই যে গাছ পোঁতার ব্যাপারটা, এটা এখন অবশ্য স্কুল বন্ধ, কিন্তু স্কুল খুললেও, অর্থাৎ পুষ্টি মাস তো শুধুমাত্র একটা মাস না, সারা বছরের মধ্যে সেটাকে আমাদের পালন করা দরকার। তো বাচ্চাদের দিয়ে যদি আমরা একটু স্কুলে গাছ পোঁতাতে পারি,
এবং সেই ওই বাচ্চাকেই আমি দায়িত্ব দিই যে এই গাছটাতে জল দেওয়া বা এই গাছটার মানে পরিচর্যা করা, এবং তাকে যদি একটু শেখাই যে তুমি যে একটা গাছ পুঁতছো এর কি উপকারিতা, তোমার প্রতি কি উপকারিতা, সমাজের প্রতি, পরিবেশের উপরে এর কি উপকারিতা, তাহলে আমার মনে হয় এটা খুব ভালো। এই রকম দু একটা উদাহরণ আমি পেয়েছি, মানে আমি পরে কোনো অনুষ্ঠান করলে আমরা সেরকম নিয়ে আসবো। সেরকম প্রত্যন্ত জায়গার দুই একটি স্কুল, আমি দক্ষিণ 24 পরগনাতেও আমি শুনেছি এরকম দু একটা স্কুল আছে যেখানে এই প্রয়াসটা হয় যে বাচ্চারা সেখানে তাদের যে রিকোয়ারমেন্ট নিউট্রিয়েন্টস এর সেই গাছগুলো কিন্তু সেখানে করেছেন, এবং সম্পূর্ণভাবে এনজিও পরিচালিত এরকম আছে। আবার আমি জানি না, হয়তো মডেল আইসিডিএস কিছু থাকতে পারে, তারাও সেখানে দু একটা হয়তো চেষ্টা করেছেন এরকম। কত ছোটবেলা থেকে তাকে নানা ধরনের খাবার দেবো, সেই খাবারের গন্ধ, সেই খাবারের টেক্সচার, সেই খাবারের কালার, মানে সমস্ত গুলোর সঙ্গে সে পরিচিত হবে। পরবর্তী পর্যায়ে কিন্তু ওই আমরা দেখি না যে আমি ঢ্যাঁড়স খাবো না, আমার বাচ্চা কুমড়ো খায় না, এই যে ব্যাপারটা, সেটাও কিন্তু আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ আমি তাকে উৎসাহিত করবো নানা জিনিস খাবার জন্য, বাট নট রাস্তার খাবার বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এটা কিন্তু অ্যাভয়েড করা। এবং এখানে একটা কথা বা যেটা ডক্টর সেনগুপ্ত বললেন, এটা খুব মানে খুবই ভালো লাগলো কথাটা, যে বাচ্চা যত বেশি ব্রেস্ট ফুড খাবে, ব্রেস্ট মিল্ক খাবে, সেই বাচ্চা তত বেশি অন্য ফুড খেতে শিখবে। এইটা কিন্তু ভীষণ প্রয়োজন। এই যে এটা একটা কমন প্রবলেম যে বাচ্চা এই ভেজিটেবল খায় না, ওই ভেজিটেবল খায় না। ব্রেস্ট মিল্ক খাওয়ালে যে ভেজিটেবল খাওয়ার দিকেও বাচ্চার ইন্টারেস্টটা ড্র করা যায়, এটা মনে হয় একটা খুব বড় আই ওপেনার। এবং এটা কিছু স্টাডি হয়েছে এগুলো নিয়ে, তাতে রিসেন্ট স্টাডি যে যদি ব্রেস্ট মিল্ক দেখা গেছে তারা কিন্তু অন্য ফুড রিফিউজালটা কম হয়। এক্স্যাক্টলি, ইটস আ ভেরি হেলদি সাইন। So we are at the fag end of our discussion, and we had a very fruitful, wonderful discussion. Wonderful session. Yeah, wonderful discussion. There were many people joining us on the Facebook Live. I've been receiving constant feedback, and there were lots of watch parties. Lot of viewers. Lots of viewers were watching, doing watch parties. Yes, watch parties. আমার মনে হয়, এবং আমি জানি অন্তত একজনকে অন্তত দেখলাম, তিনি পশ্চিম মেদিনীপুর থেকে আইসিডিএস ট্রেনিং সেন্টারের, মিতালিদি জানবেন, শিবেশ বাবুও জয়েন করেছিলেন, এবং উনি অনেক মানুষকে পাঠিয়েছেন, এবং যার ফলে অনেক অঙ্গনওয়াড়ি কর্মীরাও আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মানে ইটস নট দ্যাট শিবেশ বাবু এটা লিখেওছেন যে ভালো আলোচনা হচ্ছে, ভালো লাগলো, ধন্যবাদ, সেটাও উনি জানিয়েছেন। So we need to wind up this session, and I really would like to thank all the speakers, all the participants. We are very sorry we couldn't connect with Shubir একদম প্রায় বর্ডার এরিয়াতে, নদিয়া জেলা থেকে হয়তো কোনোভাবে কানেক্ট করতে পারিনি। পার্বতী সেনগুপ্ত, ডক্টর পার্বতী সেনগুপ্ত, she had a wonderful session. যদিও এটা ফোন ইন প্রায় রেডিওর মতো হয়েছে, কিন্তু দিস ইজ টেকনোলজি। আই মিন, যখন যেটা সম্ভব, আমারও মাঝখানে ডেটা আউট হয়ে যাচ্ছে, আমার ফোন স্ট্যাগার করছিল, সো বাট সামহাউ উই কুড ম্যানেজ, এন্ড উই হ্যাড অলরেডি প্ল্যান্ড দ্যাট 1 ঘন্টা 40 মিনিট so was the limit, and we are done. So it was wonderful. Thank you, Rupam, you did a wonderful show. Thank you, Mitalidi, for joining us. Shumita, it was lovely to have you intervene, and thanks all the participants who had sent in their videos. We had Dr. Boishaki Ghosh earlier, we had Poushani giving us a video from Bangalore, and Onkita joined from Delhi, and thank all the viewers. Thank you so much. Please keep watching, and eta jodi kaje lage, please share. I mean, if you think this is helpful information, please keep sharing, because it's all there on Facebook page on ROB Kolkata. Thank you. Namaskar.